তো আমরা মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারটা শুরু করতেছি। আজকে আমাদের প্রথম লেকচার। তো আজকের এই লেকচারে আমরা বিষয়গুলো যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ অভিকর্ষ কী জিনিস, কীভাবে হয় না হয় সে বিষয়গুলো, তার সঙ্গে এটার ডিপ যে ব্যাপারগুলো আছে এটা, তার সঙ্গে মহাকর্ষীয় বল আর হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য, এই কয়েকটা কনসেপ্টে থাকবে। এবং এর সঙ্গে এই যে সংক্রান্ত আমাদের কিছু ম্যাথ আছে, গাণিতিক সমস্যাগুলো আছে যেটা ভার্সিটি পরীক্ষায় আসে, আমাদের নর্মাল এইচএসসি পরীক্ষায় আসে, ঘ নাম্বার এই যে প্রাবল্য থেকে ঘ নাম্বার প্রশ্ন আসে কিন্তু। তো সেক্ষেত্রে কীভাবে এগুলো বের করা যায় না যায় সে বিষয়গুলো আমরা খেয়াল করবো। তো প্রথমে চলে আসি মহাকর্ষ এবং অভিকর্ষ। যেহেতু আমরা পড়তেছি, তোমরা ক্লাস 9-10 থেকে এটা পড়তেছো, 8 থেকে, ক্লাস 7-এও সম্ভবত ছিল এই কনসেপ্টটা। বলো মহাকর্ষ এবং অভিকর্ষ আসলে বিষয়টা কী জিনিস, প্রথমে জানতে হয় মহাকর্ষ কী আর অভিকর্ষটা কী। তো আমি এক লাইনে অ্যান্সারটা দিই। আমরা এভাবে বলি যে মহাকর্ষ হচ্ছে, খেয়াল করে দেখো, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যবর্তী আকর্ষণ যে বলটা, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ। বাট এখানে একটা মেনশন করে দেওয়া উচিত যে অবশ্যই দুটো বস্তুর মাঝে যেন পৃথিবী ব্যতীত হয়। দুটো বস্তু হতে হবে, বাট সেটা কি ব্যতীত? পৃথিবী ব্যতীত। বাট এখন যদি এমনটা হয়ে যায় দুইটি বস্তুর মাঝে একটা বস্তু হচ্ছে আমাদের স্বয়ং নিজে পৃথিবী, আর একটা অন্য কোনো বস্তু, সেটা যে কোনো বস্তু হতে পারে, তখন এই দুই বস্তুকণের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা, এটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল। তাহলে বলো মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল দুইটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল। বাট পার্থক্য একটাই, মহাকর্ষ হওয়ার জন্য পৃথিবী ব্যতীত দুটো বস্তু হওয়া লাগবে, আর অভিকর্ষ শুধুমাত্র অন্য একটা বস্তু, তার সঙ্গে এটা কী থাকবে? পৃথিবীর সঙ্গে একটা বস্তু থাকবে। তাহলে তোমরা আমাকে বলো পৃথিবীর মধ্যবর্তী যে কোনো দুটো আম গাছের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা, এটা কি ভাই? মহাকর্ষ। আর যদি পৃথিবী আর একটা আম গাছ হয়, অভিকর্ষ। পৃথিবী সূর্য, অভিকর্ষ। পৃথিবী চাঁদ, অভিকর্ষ। চাঁদ সূর্য, মহাকর্ষ। চাঁদ সূর্য বলছি, পৃথিবী নাই তো আর। তো আমরা এই মহাকর্ষ এবং অভিকর্ষ ব্যাপারগুলো বুঝতে পারছি যে আসলে মূল ঘটনাটা আসলে আমাদের কী বোঝায়। এখন অজয় তুমি একটু আমাকে বলো, এই যে আমরা মহাকর্ষ আলোচনা করতেছি, আমরা প্রথমে চলে আসি মহাকর্ষ নিয়ে। তো আমরা একটু আগে বললাম যে মহাকর্ষ হচ্ছে আমাদের পৃথিবী ব্যতীত যে কোনো দুটি বস্তুকণার মধ্যবর্তী আকর্ষণ বল। তাহলে তুমি আমাকে বলো এই যে মহাকর্ষ যে আছে আমাদের, এই মহাকর্ষ নিয়ে প্রথম আসলে কে সূত্র দিয়েছিল? তোমরা জানো যে মহাকর্ষের যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে আমাদের স্যার আইজ্যাক নিউটন, এবং তার যে সূত্রটা ছিল সেটা ছিল আমাদের এরকমটা, যে কোনো দুটি বস্তুকণা, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান হবে বস্তু দ্বারা ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, যখনই আমি মহাকর্ষ বলের কথা বলতে চাচ্ছি, মহাকর্ষ সংক্রান্ত মহাকর্ষ বলের কথা বলতে চাচ্ছি, মহাকর্ষ কী বলতো ভাই? বল। তখন এই মহাকর্ষ বলের যে সূত্রটা দিয়েছিল সেটা হচ্ছে আমাদের স্যার বিজ্ঞানী আইজ্যাক নিউটন। ওকে, নিউটনের সূত্র ব্যতীত আমি আরেকটা কিছু তোমাদের কাছে শুনতে চাচ্ছি। তোমরা একটু মাথা ঠান্ডা করে আমাকে বলো, যেহেতু মহাকর্ষ মানে আর কিছু না, মহাকর্ষ মানে হচ্ছে দুটি বস্তুকণার মধ্যবর্তী আকর্ষণ বল। কি বল? আকর্ষণ। বিকর্ষণ কিন্তু আর এখানে হবে না। তাহলে অভিকর্ষটাও কিন্তু আমাদের দুটো বস্তুকণার মধ্যবর্তী আকর্ষণ বল। এখন আমার কথা হচ্ছে ভাই, বল যেহেতু আসতেছে, তাহলে বল আসলে এখানে কেমন বল? আমরা তো জানি বল হয় দুই প্রকার বেসিক্যালি, একটা হচ্ছে স্পর্শ করে বল, আরটা হচ্ছে আমাদের অস্পর্শ বল। আর ভাই একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, আরটা হচ্ছে আমাদের উইথাউট এ কন্ট্যাক্ট। আনকন্ট্যাক্ট হয় না, উইথাউট এ কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ব্যতীত অথবা স্পর্শ ছাড়া বল। এখন তোমরা আমাকে বলো যে আমাদের এখানে মহাকর্ষ যে বলটা আছে, এটা বল কেমন ধরনের বল? অস্পর্শ বল। আরে কথা বলো না কেন? কন্ট্যাক্ট বলের মাঝে আমরা জানি ঘর্ষণ বল, সান্দ্র বল, তুমি প্রত্যক্ষভাবে যে বল দিচ্ছ সেই বল। আর যখন আমি অস্পর্শ বলের কথা বলবো তখন বলতে হবে মহাকর্ষীয় বল, তড়িৎ চৌম্বকীয় বল, আর তো অনেক কিছু বল হতে পারে আমাদের। তো আমরা এই কয়টা আপাতত মাথায় রেখি। তো আমি স্পর্শ বুঝতে পারতেছি তোমার অস্পর্শ বলের মাঝে মহাকর্ষ একটা কী বলো তোমাদের সেই বল। এখন আমার কথা হচ্ছে, একটু কথাটা শোনো, আমার ভালো করে কথা শোনো। আমরা এভাবে বলি আরমান, যে আমাদের স্পর্শ বল যখন আমরা তৈরি করতে চাই, তখন দুটো বস্তুর অবশ্যই মাঝে কী হওয়া লাগে? সংঘর্ষ হওয়া লাগে। আরে তুমি যদি টাচ না করো, টাচ করে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে অবশ্যই কী করতে হবে? মানে প্রত্যক্ষভাবে বল প্রয়োগ করতে চাইলে কী করতে হবে? টাচ করতে হবে। আর আমার কথা হচ্ছে আমাদের যে মহাকর্ষ বলটা, এটা কি টাচ করে, প্রত্যক্ষভাবে টাচ করে? অ্যান্সারটা হচ্ছে না। আরে ভাই, এখানে একটা বস্তুকণা তুমি রাখছো M1, এখানে একটা বস্তুকণা রাখছো M2, এদের মধ্যবর্তী ব্যবধান যদি আর হয়, তুমি বলতেছো এরা অবশ্যই পরস্পরকে আকর্ষণ করবে। এখন এটা কি তোমার স্পর্শ করে আকর্ষণ করতেছে নাকি অস্পর্শ করে? অ্যান্সারটা হচ্ছে অস্পর্শ করে। তাহলে তুমি এবার আমাকে বলো, যদি অস্পর্শ করে বল তৈরি করতে চায়, তাহলে আসলে অস্পর্শ বল তৈরি হয় কোথা থেকে? একটা বিষয় সবসময় মাথায় রাখা লাগবে যে পৃথিবীতে যত প্রকার অস্পর্শ বল তৈরি হয়, এই অস্পর্শ বল তৈরি হওয়ার জন্য অবশ্যই একটা ক্ষেত্র দরকার হয়। আমরা যেরকম স্থির তড়িতে পড়ছিলাম, তোমাদের মনে আছে মনে হয়, স্থির তড়িতে আমরা বলছিলাম একটা চার্জ রাখলে ওই চার্জটা একটা সার্টেন জায়গা পর্যন্ত তার একটা প্রভাব বিস্তার করে, এবং সেটাকে আমরা বলছিলাম ওই চার্জের প্রভাব ক্ষেত্র। আরে
বা তড়িৎ ক্ষেত্র, এভাবে বলছিলাম না? ঠিক একইভাবে যেহেতু এটা অস্পর্শ বল, ঠিক একইভাবে যখন আমরা মহাকর্ষীয় বল তৈরি করতে চাইব তখন অবশ্যই এই যে একটা বস্তুকণা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে, আরেকটা বস্তুকণা নির্দিষ্ট জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে। তাহলে এই যে নির্দিষ্ট যে জায়গা জুড়ে সে প্রভাব বিস্তার করতেছে এইটাই হচ্ছে প্রত্যেকটা বস্তুর কী ক্ষেত্র বলতো? মহাকর্ষীয় ক্ষেত্র। বুঝলা? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে যখনই একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতর ঢুকে পড়বে কোনো বস্তু, তখনই সেটা পরস্পরকে কী করবে বলতো? আকর্ষণ করবে। আরে ভাই, পৃথিবী পৃষ্ঠে তোমরা জানো, পৃথিবীর পৃষ্ঠে আমরা যে দাঁড়ায় আছি, পৃথিবী কিন্তু আমাকে সর্বোচ্চ বলে টানতেছে। আমরা যত বেশি উপর দিকে যাব, পৃথিবীর টান বলটা আমাদের তত কী হবে? কমে যাবে। কারণটা কি? আমাদের ওই যে আমরা জানি মহাকর্ষীয় বল F ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের mg ইন্টু m1 m2 ডিভাইড বাই r²। তাহলে r এর মান বাড়লে F এর মান কেমন হয়? কমে। এভাবে কমতে কমতে কোনো একটা পর্যায়ে তুমি গিয়ে দেখবা পৃথিবী মানে তোমার পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা পর্যায়ে গিয়ে দেখবা তুমি উচ্চতায়, তোমাকে আর পৃথিবী টানতেইছে না। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে পয়েন্টে গিয়ে পৃথিবী আর আমাকে টানবে না, সেই পয়েন্টটা হচ্ছে পৃথিবীর জন্য সর্বশেষ ক্ষেত্র। কথা মনে বোঝো নেই? কথা কি বুঝলা? তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই যে আমাদের মহাকর্ষীয় যে বল তৈরি হচ্ছে, এই মহাকর্ষীয় বল হচ্ছে একটা গাইবী বল। আমি এভাবে বলি, অস্পর্শ বল মানে হচ্ছে গাইবী বল। আর গাইবী বল তৈরি করার জন্য অবশ্যই একটা ক্ষেত্র লাগে, যেহেতু আমাদের এটা মহাকর্ষ, যার ফলে আমরা এটাকে বলতেছি মহাকর্ষীয় ক্ষেত্রের ফলে আমাদের এই মহাকর্ষীয় বলটা উৎপন্ন হচ্ছে। তার মানে প্রত্যেকটা অস্পর্শ বল তৈরি করার জন্য একটা প্রেক্ষাপট থাকবে, একটা বিহাইন্ড দ্য সিন একটা কিছু থাকবে, সেটা হচ্ছে আমাদের কি বলতো? ক্ষেত্র। একটা ক্ষেত্র। কথা বুঝলা? তো যদি তাই বুঝতে পারো, তোমরা এবার আমাকে বলো মাথা ঠান্ডা করে যে আমাদের নিউটনের যে মহাকর্ষ সূত্রটা ছিল এটা কি আসলে কী ছিল? আমাদের বলা ছিল এভাবে যে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করার জন্য দুটো বস্তুকণা থাকা লাগবে, এবং বলা ছিল এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে কী করে? আকর্ষণ করে। তাহলে মনে করলাম এই বস্তুকণার ভর হচ্ছে আমাদের m1, এটা হচ্ছে আমাদের m2, এদের মধ্যবর্তী ব্যবধানটা হচ্ছে আমাদের r। তাহলে নিউটনের সূত্র অনুসারে আমি বলতে পারবো এখানে আর মান, বুঝতে পারতেছো কথা বলেন তো নাকি? নিউটনের সূত্র অনুসারে আমি বলতে পারবো যে আমাদের এদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা হবে এটা হবে আমাদের কত বলতো? ভরদ্বয়ের বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আর দ্বিতীয় যে কথাটা ছিল সেটা ছিল আমাদের এই পিস প্রশ্নটা হচ্ছে আমাদের বস্তুদ্বয়ের মধ্যবর্তী ব্যবধানের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই 2 নম্বর কথা আমরা এই দুটোকে একত্রে করে ফেলছিলাম, এবং আমরা বলছিলাম এখান থেকে এই পিস প্রশ্নটা হচ্ছে আমাদের m1 m2 ডিভাইড বাই হচ্ছে আমাদের r² d² x² হোয়াট এভার। তাহলে এখান থেকে তোমরা বলতে পারবা এখান থেকে F ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের একটা ধ্রুবক আসছিল যাকে আমরা বলছিলাম g ইন্টু m1 m2 ডিভাইড বাই r²। এবং আমরা এখান থেকে তোমাদের ক্লাস 9-10 থেকে তোমরা এগুলো পড়তেছো যে ভাই আমাদের এই যে জিটা যেটা ছিল এটা ছিল আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। যেহেতু মহাকর্ষ থেকে আসতেছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয়। কথা বলো কেন একটু? কথা বলবে না, মহাকর্ষীয় কি বলতো আমাদের এখানে ধ্রুবক। এবং তোমরা এটা ক্লাস 9-10 পড়ে ফেলছো যে মহাকর্ষীয় ধ্রুবক এটা হচ্ছে আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন ধ্রুবক কেন সার্বজনীন ধ্রুবক বলা হয় না হয় সেটা একটু পরে। কথা বুঝতে পারছো কি? তো এখন আসো তুমি, এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, এবং তোমরা জানো মহাকর্ষীয় ধ্রুবকের যে মানটা, সে মানটা আমাদের কতটুকু চলে আসে? হ্যাঁ, জি এর মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। একক কী হবে আর মাত্রা কী হবে? পরীক্ষা এটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা এমসিকিউ আসবে। মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক কী আর মাত্রা কী, তখন তোমাকে বের করতে হবে। তো আমরা প্রথমে মানটা এভাবে রাখি। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের একক এবং মাত্রা, এবং এটা নিয়ে অনেক কথা বলবো ভাই। আমরা জাস্ট স্টার্ট করতেছি, আমরা একদম ডিপে চলে যাবো আজকে। দেখো আগে বিষয়গুলো ভাবার ট্রাই করো একটু। আচ্ছা, এখান থেকে তুই বলো তো আগে, পরে উঠে নাও ভাই। এখান থেকে তোমরা আমাকে বলো যে এখান থেকে জি বের করা যাবে কিনা। এই ইকুয়েশন থেকে আমি বলতে পারবো না তুর্য যে জি ইজ ইকুয়াল টু হবে আমাদের কি হবে ভাই? এফ আর স্কোয়ার, এই যে এফ আর স্কোয়ার ডিভাইড বাই m1 ইন্টু m2। তার মানে এখান থেকে বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার স্কোয়ার, আর ভরের একক হচ্ছে কেজি। তার মানে তার কটা কেজি আছে? 2টা, কেজির উপর স্কোয়ার। তাহলে একক আসতেছে আমাদের নিউটন মিটার স্কোয়ার পার কেজি কি বলতো? স্কোয়ার। তাহলে একক হচ্ছে আমাদের নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এটার মাত্রা কি হবে? প্রেম, আমি একক নিয়ে আসতে পারছি, এবার মাত্রা বের করবো। তাহলে তোমরা আমাকে বলো জি এর মাত্রা বের করার সময় তোমরা একটু সুন্দরভাবে কাজ করবা, এই বিষয়গুলোকে রাখবা, মুখস্থ করার কোনো দরকার নেই ভাই কোনো কিছু জিনিস। জাস্ট এফের মাত্রা তোমার জানা আছে না? এফের মাত্রা কি? এফের মাত্রা বলতেছি ml t ইনভার্স 2। তাহলে এফের মাত্রা আমি বসাই দিলাম ml t ইনভার্স 2। তারপর আর বলতে দূরত্ব, সরণ, এল এর উপর স্কোয়ার, এখানে এম বলতে ম্যাস মানে এম, এই যে এম তার মানে একবারে এম এর উপর স্কোয়ার। তাহলে এককটা মাত্রাটা আমাদের আসে যেটা, সেটা হচ্ছে আমাদের কত বলো তো? এইটা উপরে চলে গেলে একবারে মুখে মুখে বলো এম ইনভার্স 1। এখানে তো 1 আছে ভাই, 2টা উপরে গেলে 1 - 2 তার মানে -1। তারপরে এখানে কী থাকে আর বলো তো? এল এর উপর কিউব
বলো কেন? এই যে 1 আর 2 2 আর 3 আর এখানে টি ইনভার্স কত বলো তো 2 শেষ। আচ্ছা এটা খুব আহামরি জিনিস, পরীক্ষা এমসিকিউ মাত্রাটা আসে মহাকর্ষ ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা নিচের কোনটি? তোমরা আর খুঁজে পাও না, ছেলেমেয়েরা খুঁজে পায় না, ব্যাপারটা কি ভাই? তো আশা করি তোমরা এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এখন এইখানে আরেকটু কথা বলি, তারপর তোমরা ওঠাই নাও। আর একটু সামান্য কথা বলবো, সেটা একটু তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে খেয়াল করে দেখো প্রেম, আমি আগে বিষয়গুলো বোঝাই, অল্প একটু দাঁড়াও। এখান থেকে তোমরা আমাকে বলো, তোমরা যে জি এর মানটা পাচ্ছ, মানে জি যেটা পাচ্ছ এখান থেকে, যে জিটা যেটা লিখলাম সেটা ছিল আমাদের তুর্য, জি ইজ ইকুয়াল টু ছিল আমাদের এফ আর স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আমাদের M1 আর কি বলতো আমাদের M2। আচ্ছা এখানে জি দ্বারা আসলে বোঝাচ্ছেটা কি? তুমি একটু খেয়াল করতে পারবা কি কখনো যে জি দ্বারা আসলে বোঝায়টা কি? আচ্ছা দুইটা বস্তুর ভর যদি আমি এক একক করে নেই, আর মান কত একক করে? এটাও ভর এক একক, এটার মানও এক একক। আবার এই যে আর এর মানটা যদি কত বসাই, এক একক বসাই, তখন আমি একটা বস্তু দ্বয়ের মধ্যবর্তী একটা আকর্ষণ বল পাবো না? দুটি বস্তুর ভর যদি আমাদের এক একক করে হয়, এটাও এক একক এটাও এক একক, এদের মধ্যবর্তী ব্যবধান আর এর মানটা যদি এক একক হয়, তখন ওই বস্তুগণের মধ্যবর্তী একটা আকর্ষণ বল পাওয়া যাবে, সেটা হবে আমাদের এফ। এবং সেই এফ এফ যেটা হবে, তখন যে আমি এফটা পাচ্ছি সেই এফটাই হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। কথা কি বুঝতে পারলাম? এবং তুমি খেয়াল করে দেখো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক যেটা আমাদের মহাকর্ষীয় ধ্রুবক আছে, তার মানটা কতটুকু খেয়াল করছো? 6.673 ইন্টু 10⁻11। তার মানে একক ভরে দুটো বস্তুকে, আর মানের কথা বলে না, প্রথম বস্তুর ভর এক একক, দ্বিতীয় ভরের বস্তু এক একক, মধ্যবর্তী ব্যবধানও কত একক? এক একক। তখন তারা পরস্পরকে কত বলে আকর্ষণ করে ভাই? ভাই তুমি খেয়াল করে দেখো তো, এই বলটা কি খুব বড় নাকি খুব ছোট? খুবই ছোট। যার ফলে তোমরা আমার সামনে আসো, এতগুলো মানুষ আসো, তোমরা আমাকে সবাই টানতেছো, আমি যাইতেছি না। কারণটা কি জানো? জি এর মানটা কেমন? খুবই কম। যদি সামহাও একটু বেশি হইতো তাহলে কিন্তু আমি আর নাই, শেষ। এখানে আরও একটা ব্যাপার আছে, আর মানে শোনো, আমি তোমাদের কাছে ছুটতাম, শুধু যদি পৃথিবী যদি কেন্দ্র বরাবর আমাকে না টানতো, আমি তোমাদের কাছ বরাবর ছুটতাম, কিছু না কিছু আমি বল দ্বারা তোমাদের কাছে ছুটতাম, যদি শুধুমাত্র পৃথিবী আমাকে না টানতো। যেহেতু সবচেয়ে বেশি পরিমাণ পৃথিবী আমাকে টানতেছে, এ তো নগণ্য বল ভাই, এটা তো নগণ্য বল, কিন্তু পৃথিবী টানতেছে আমাকে অনেক বলে, যার ফলে আসলে আমি তোমাদের কাছে না ছুটে কার কাছে ছুটে আছি? পৃথিবীর কাছে। পৃথিবী আমাকে এত বেশি ভালোবাসে, জন্মের সময় পৃথিবীতে, আবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় কোথায় বলো তো? পৃথিবীতে। তো পৃথিবীর চেয়ে আর কে বেশি ভালো, কে আর বাসলো আমাকে? বুঝতে পারলা? তো যাই হোক, আমরা অনেক কথা বলতেছি, আমরা এখন যে কাজটা করবো, তোমরা আগে ওঠাই নাও, তারপর আমি কথা হলে তোমাদের বলবো যে আসলে আমাদের মহাকর্ষ, এই যে আমাদের যে মহাকর্ষীয় যে বলটা আছে, এই বলটা আসলে কোথায় কোথায় খাটে, এবং মহাকর্ষ বলের যে প্রপার্টিসগুলো না হয়, সেই প্রপার্টিসগুলো কেমন হবে না হবে, সেই বিষয়গুলো শিখবো আগে। তোমরা সুন্দরভাবে ওঠাই নাও আগে। তো এবার একটু আসি আমরা যেহেতু বললাম যে আমাদের নিউটন, দেখো আমরা একটু বলি, এই মহাকর্ষকে বলা হয় গ্র্যাভিটি। তাহলে তোমরা আমাকে বলো যে আমাদের নিউটন যে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা, সেটা কতটুকু পাচ্ছি আমি? আর নিউটনের মহাকর্ষীয় সূত্র বলটা কতটুকু ছিল? এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইন্টু M1 M2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার এক্স স্কোয়ার ডি স্কোয়ার, হোয়াট এভার একটা দিলেই হবে, সমস্যা নেই। এখন এটা নিয়ে অনেকগুলো কথা আছে, আমি এটা নিয়ে অনেকগুলো কথা বলবো, তো একটু পরে ধীরে ধীরে আসি আর কি আমরা। এখন তোমরা আমাকে বলো, এখান থেকে এটা তো আমাদের জাস্ট মানটা ভাই বলের, পরীক্ষা যদি বলে এই যে নিউটনের মহাকর্ষীয় সূত্রের বলের ভেক্টর রূপ নিচের কোনটি? কী রূপ? ভেক্টর। তাহলে আমরা ভেক্টর রূপটা একটু দেখে নিই, পরীক্ষা এমসিকিউ আসতে পারে। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ভেক্টর যে আমাদের তোমার রূপটা আছে সেটা আমরা একটু দেখে নিব। তাহলে বলো, বল ভেক্টর যদি আমি দিতে চাই তাহলে কী করতে হবে? এখানে জি, তারপর এখানে থাকে আমাদের M1 M2 সবগুলো স্কেলার, আর নিচে আর এর উপরে স্কোয়ার, সবই স্কোয়ার, তোমার শুধু আটটা শুধুমাত্র ভেক্টর। তাহলে এটা কাজ করে ফেলি, এখানে কি ছিল? আর এর উপরে স্কোয়ার না? তাহলে আর এর উপরে স্কোয়ার রাখি, এখানে একটা আর ক্যাপ দিলাম, আরে একক ভেক্টর, কি ভেক্টর? এখন তুমি আমাকে বলো তো, এফ এর মডুলাস করলে আমি কি পাবো? এফকে মডুলাস করলে বলতে পারবো না যে আমাদের এফ এর মডুলাস মানে এফ এর মান? ভাই এই পুরোটাকে মডুলাস করতে হবে, একে এই পুরোটাকে মডুলাস করা যে কথা না করে একই কথা, শুধুমাত্র মডুলাস করতে হবে কাকে? আর ভেক্টরটাকে। আর ভেক্টর মডুলাসের মান কত? একক ভেক্টরের মান কত? এক একক। মানে কি কোনো পরিবর্তন ঘটছে? তার মানে এটা একটা ভেক্টর ফরম্যাট। এটিকে আমি আরেকটাভাবে তোমার লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি থাকলো, M1 থাকলো, M2 থাকলো ডিভাইডেড বাই, তোমরা এবার আমাকে মাথা ঠান্ডা করে বলো, আর স্কোয়ারের জায়গায় আমি এখানে দিলাম আর এর উপর কিউব, আর এখানে একটা আর ভেক্টর লিখলাম। আমি যখন মডুলাস যখন করব, এই পুরোটাকে মডুলাস করা যে কথা না করা কিন্তু একই কথা এই পর্যন্ত।
তাহলে শুধুমাত্র মডুলাস করবো কোথায় ভাই? এখানে মডুলাস করলে আর ভেক্টরের মান কত হয়? শুধু আর। তাহলে এইখানকার একটা আর, এখানকার একটা ক্যান্সেল আউট। তাহলে আর আর এস আর কিউব ক্যান্সেল আউট হয়ে গেলে এটা কী থাকে? আর এর উপর স্কোয়ার থাকে। দেখো তো আগের মতো আসছে কিনা। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের এই নিউটনের যে মহাকর্ষ সূত্রের যে বলের যে ভেক্টর রূপ, সেই ভেক্টর রূপ হবে দুইটা, এটা একটা, এটা একটা। এটা হচ্ছে আমাদের একক ভেক্টর দিয়ে, আর এটা আমাদের সরণ ভেক্টর দিয়ে, এই যে আর ভেক্টর দিয়ে। আর মানে কি বুঝতে পারছো নাকি পারো নাই বলো তো ভাই? শিওর? তো তোমরা এটা একটু সুন্দরভাবে ওঠাই নাও। আমি অনেকগুলো কথা বলবো জাস্ট বল নিয়ে। বল নিয়ে আমাদের অনেক কথা আছে, হিউজ কথা আছে। কোথায় খাটবে না খাটবে, অমুক হবে অমুক হবে, কন্ডিশনটা কি, কোন প্রসেসে আমি খাটাইতে পারবো না খাটাইতে পারবো, অনেকগুলো বিষয় বলবো আর কি। ওঠাই নাও, আমি একটু মিশাই দিই এই পাশ। এবার একটু আমরা চলে আসি যে আমাদের দেখো একটু তুর্য, আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের নিউটন। খেয়াল করে দেখো, নিউটন যে কাজটা করলাম, নিউটনস গ্র্যাভিটেশনাল কি পড়লাম আমরা? এটা ফোর্স নাকি? তাহলে এটা আমরা পড়লাম নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্সটা ছিল আমাদের এইটা। এখন এইটা আসলে কী কন্ডিশনের উপর ভিত্তি করবে এটা? আরে ভাই, নিউটনের যে মহাকর্ষ সূত্র আমি কি যেমন তেমন সব জায়গায় খাটিতে পারবো? অ্যান্সার না। তার একটা নির্দিষ্ট কন্ডিশন থাকবে, ক্রাইটেরিয়া থাকবে। তো নিউটন যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আছে, এটার যে আমাদের কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনগুলো আসলে আমি এই সূত্রটা খাটাই দিতে চাচ্ছি, বাট কোন কোন কন্ডিশন আমাকে ফলো রাখতে হবে, মাথায় রাখতে হবে, সেই কন্ডিশনগুলো আমরা একটু খেয়াল করবো। তো তোমরা আমাকে বলো নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্সটা আসলে কী কী কন্ডিশনের উপর ডিপেন্ড করবে বা ভিত্তি করবে, সেটা একটু তোমরা আমাকে বলো। অনেকগুলো কথা আছে স্টেপ বাই স্টেপ, এবং তোমার ক্লাস 9-10 থেকে তুমি যা কিছু পড়ছো একদম মানে চক্ষু তোমাকে খোলাই দিবে যে আসলে এগুলো কি, মানে কত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে আমাদের লুকায়িত অবস্থায়। বলো মাথা ঠান্ডা করে, কী কী কন্ডিশন হতে পারে এখানে? নিউটনের মহাকর্ষ সূত্র আমরা কেমন দুটো বস্তুকণার ক্ষেত্রে খাটাবো? দেখো কটা বস্তু থাকা লাগবে? দুইটা না? এই দুটা বস্তুর ক্ষেত্রে কাজ করবে। একটা M1 একটা M2, মধ্যবর্তী ব্যবধানটা হচ্ছে আমাদের কি বলতো ডি অথবা আর, একটা দিলেই হবে। এখন আমাদের যে এখানে বস্তুকণাগুলো আছে, এখানে বস্তুকণাগুলো কেমন? প্রথম কথা, নিউটনের মহাকর্ষ সূত্র খাটবে দুটো বস্তুকণার মাঝে, এবং এই দুটো বস্তুকণা অবশ্যই হওয়া লাগবে পয়েন্ট, মানে বিন্দু ভর। এই দুটো বস্তুকণার যে ভরটা হবে, সে ভরটা হবে কেমন? বিন্দু ভর। ইংলিশে বলবো আমরা পয়েন্ট ম্যাস। কথা বুঝতে পারছো? এই মেডিকেলে আসবে নিউটনের মহাকর্ষ সূত্র কোন ভরের ক্ষেত্রে খাটে? অ্যান্সারটা হচ্ছে বিন্দু ভর বা পয়েন্ট ম্যাস। এখন কথা হচ্ছে বিন্দু ভর কাকে বলে? বিন্দু ভরটা হচ্ছে আমাদের অতিশয় ক্ষুদ্র ভরের যে বস্তুকণা, সেটা হচ্ছে আমাদের বিন্দু ভর। অথবা আমরা এটাকে আরেকভাবে কনভার্ট করতে পারি যে দুটি বস্তুকণার ভর যদি বেশি হয় এবং তাদের মধ্যবর্তী ব্যবধান যদি অনেক 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 বেশি হয়, দুটি বস্তুকণার মধ্যবর্তী ব্যবধান অনেক বেশি, ভর কেমন? অনেক বেশি, তখন তাদেরকে আমরা বিন্দু ভর হিসেবে কল্পনা করতে পারবো। কথা বুঝলা? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম প্রথম কন্ডিশনটা হচ্ছে আমাদের অবশ্যই কেমন ভর হওয়া লাগবে? বিন্দু ভর হতে হবে। দ্বিতীয় যে কন্ডিশনটা, একটু কথা বলেন আমার শোনো ভালো করে। দ্বিতীয় যে কন্ডিশনটা হবে, সেই কন্ডিশনটা কীরকম হবে একটু খেয়াল করে দেখো। এইখানে সাপোজ আমাদের একটা বস্তুকণা আছে, এইখানে একটা বস্তুকণা আছে। দেখো এখানে, দেখো একটু খেয়াল করে দেখো। এই বস্তুকণা হচ্ছে আমাদের প্রথম বস্তুকণা M1, এই বস্তুকণা হচ্ছে আমাদের M2। এখানে দেখো না একটু আরমান, এই বস্তুকণার যে কেন্দ্র, সেই কেন্দ্রটা হচ্ছে আমাদের এইটা। দ্বিতীয় বস্তুকণার কেন্দ্র হচ্ছে আমাদের এইটা। এদের মধ্যবর্তী ব্যবধান যেটা, যে কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী ব্যবধান যেটা, সেটা হচ্ছে আমাদের আর। এখন তোমরা আমাকে বলো, আমি যখন নিউটনের মহাকর্ষ সূত্র খাটাবো, এই দুটো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলের মান বের করতে চাইবো, তখন সূত্র খাটাবো আমি কোনটা ভাই? এইটা না এইটা না এইটা না? বলো কেন? তাহলে এখন তোমরা আমাকে বলো, এখানে যে আকর্ষণ বলটা কাজ করবে, আকর্ষণ বলটা কেমনে কাজ করবে ভাই? আকর্ষণ বল কীভাবে? তির্যকভাবে কাজ করবে? তির্যকভাবে কাজ করবে? তির্যকভাবে কাজ করবে? কথা বলে না। তাহলে আকর্ষণ বল কাজ করবে আমাদের এই বস্তুর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র বরাবর। যেহেতু মহাকর্ষ সূত্রটা দুটি বস্তুর কেন্দ্র থেকে কেন্দ্র বরাবর কাজ করে, এই জন্য এটাকে বলা হয় সেন্ট্রাল ফোর্স। কি ফোর্স? সেন্ট্রাল ফোর্স। আর এই বস্তুর সেন্টার কোনটা? এইটা। যেহেতু ফোর্সটা সেন্টার টু সেন্টার কাজ করতেছে, যার ফলে এই বলটাকে বলা হবে সেন্ট্রাল ফোর্স। কথা মনে বোঝো নাই? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম এইটা হবে আমাদের, এই বলের ধর্মটা হবে আমাদের, এটা হবে সেন্ট্রাল ফোর্স। তার মানে এটা হিসেব করতে হবে তুর্য। কীভাবে হিসেব করতে হবে ভাই? প্রথম বস্তুর কেন্দ্র থেকে দ্বিতীয় বস্তুর কেন্দ্র, কেন্দ্র টু কেন্দ্র। আবার বলবো নাকি যে ভাই পৃষ্ঠ টু পৃষ্ঠ? না 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 না, সেন্টার টু সেন্টার, এই জন্য বলা আছে সেন্ট্রাল ফোর্স। তারপর এই যে আমাদের যে বলটা পাচ্ছি, এই বলটা ভাই আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? দেখো তড়িৎ চুম্বকীয় যে বলটা ছিল আমাদের, তড়িৎ বল আর স্থির তড়িৎ তোমরা পড়ো নাই? সমধর্মী চার্জ ধরে তারা পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ ধরে পরস্পরকে
আকর্ষণ করে। তার মানে ওইখানে ছিল আমাদের চার্জের ক্ষেত্রে ছিল আমাদের আকর্ষণ বিকর্ষণ দুইটাই, বাট মহাকর্ষ বলের ক্ষেত্রে শুধুমাত্র কী বলতো আকর্ষণ। তার মানে এই ধরনের যে বলটা হবে এই বলটা হবে আমাদের আকর্ষণধর্মী। খুব সুন্দর সুন্দর কিন্তু এগুলি কথা মাথায় রাখিও। তারপর 3 নম্বর যে বিষয়টা পাবো আমরা একটু খেয়াল করে দেখো। 3 নম্বরে আর কী কী বিষয় বলা যাবে বলো, একটু বলো 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 একটু বলো। তোমরা একটু খেয়াল করে দেখো, ওই যে তোমরা ইয়েতে পড়ছিলাম মনে হয় স্থির তৈরিতে পড়ছিলা যে আমাদের দুইটি বল মানে দুটি চার্জের মধ্যবর্তী যে বলটা ছিল এই বলটা ডিপেন্ড করতেছিল কার উপর বলো তো? মাধ্যমের উপর। বায়ু শূন্য হলে সর্বোচ্চ বল, যখনই আমাদের শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যম আসছিল বলের মানটা কেমন হয়েছিল? কমে যাচ্ছিল। বাট মহাকর্ষীয় বলের ক্ষেত্রে মহাকর্ষীয় বলটা আমাদের মাধ্যমের উপর কোনো ডিপেন্ড করবে না। মাধ্যম বায়ু থাক, পানি থাক, কি থাকে থাক, ও কিসের উপর ডিপেন্ড করবে না? মাধ্যমের উপর ডিপেন্ড করবে না। তার মানে আমি এখানে লিখতে পারবো যে আমাদের মহাকর্ষীয় বলটা এটা মাধ্যমের উপর ডিপেন্ড করবে না। আরে কথা বলে না? আচ্ছা ভাই, মাধ্যমের উপর নির্ভর করবে না, নির্ভর করে না। আরে এরা কথা বলে না কেন? আমি তোমাদের একটা লঘুচু করে খুলেই দিই। ভাই বলো তো, চার্জের ক্ষেত্রে স্থির তড়িতে ছিল আমাদের কুলম্বের সূত্রটা কী ছিল? এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সি ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার। আমরা লিখছিলাম আবার সি সমান হচ্ছে আমাদের 1/4 পাই এপসাইলন। শূন্য মাধ্যমে আমরা এখানে নট লিখছিলাম, অন্য মাধ্যমে এপসাইলন নট ইন্টু কে। তার মানে তুমি খেয়াল করে দেখো স্থির তড়িতের বেলায় মানে চার্জের বেলায় আমাদের এখানে দেখো সি এর মানটা পরিবর্তিত হচ্ছে, মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে। বাট এইখানে খেয়াল করে দেখো, এখানে জিটা কি আর জি এর মানটা তো ফিক্সড। তুমি যেখানেই মাপো না কেন জি এর মানটা ফিক্সড। যেহেতু জি এর মানটা ফিক্সড, মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে না, এই জন্য জিটাকে বলা হয় কি বলা হয়? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। কি ধ্রুবক? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। হ্যাঁ, জিকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় কেন? বললাম তো, যেহেতু দেখো একটু খেয়াল করে দেখো এখানে জিটা মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে না। তুমি যেখানেই যাও না কেন জি এর মান কত? ফিক্সড, এবং সেটা 6.673 × 10⁻11, যার ফলে এই জিটাকে বলা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তুমি যেখানে নিয়ে যাও না কেন, পৃথিবী থেকে মাপলে ওইটা মান, চন্দ্রে গিয়ে মাপলে ওইটা। হ্যাঁ অবশ্যই, না বুঝুন এখনো। তো আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের যে জিটা থাকবে এটা আমাদের, বা এই যে আমরা যে বলটা বের করতেছি মহাকর্ষ বল বের করার সময় আসলে আমাদের মহাকর্ষ বলটা কার উপর ডিপেন্ড করবে না? মাধ্যমের উপর ডিপেন্ড করবে না। তারপর তোমরা আরও কয়েকটা লিখে নিবা। তোমরা একটু খেয়াল করে দেখো, এইখানে একটু কথা আছে, সুন্দর সুন্দর কথা বলো। আচ্ছা তুমি তো এখানে দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, এখানে একটু খেয়াল করে দেখো, এইখানে একটু খেয়াল করে দেখো। আচ্ছা ভাই, এই দুটো বস্তুকণা পরস্পরকে কী করবে? কেমি বলো, এরা পরস্পর কী করবে? আকর্ষণ করবে। আচ্ছা তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম এই বস্তুকণাকে আকর্ষণ করবে নিচের দিকে, আবার প্রথম বস্তুকণা দ্বিতীয় বস্তুকণাকে আকর্ষণ করবে কার দিকে? নিচের দিকে। এখন তোমরা আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো যে আমাদের এখানে আকর্ষণ বলটা কেমন? সমান। ভালোভাবে সমান কি না? হ্যাঁ সমান। তো সমান হবে নাকি সমান হবে না, সবগুলো আমরা আজকে জাস্টিফাই করব। এদের ত্বরণটা সমান হবে নাকি সমান হবে না, বেগ সমান হবে না সবগুলো আমরা দেখব। আরে ভাই তুমি খেয়াল করে দেখো, একটা আপেল পৃথিবী থেকে তুমি একটা আপেলকে তুমি ছেড়ে দিছো, তোমরা যেহেতু বলতেছো যে এই বস্তু একে যে বলে টানবে এই বস্তুটাও একে সেই বলে টানবে, আসলে তো টানবে। কেন টানবে? দেখো এই বস্তুর ক্ষেত্রে মহাকর্ষ বল কতটুকু বলো তো একটু। তাহলে এভাবে লিখবো আমরা, খেয়াল করে দেখো এফ অফ কত নম্বর বস্তু? এটা 1 নম্বর বস্তু। কয় নম্বর বস্তুকে টানবে? 2 নম্বর। দেখো এফ অফ 1 2, এটা দ্বারা বোঝায় 1 নম্বর বস্তু কর্তৃক 2 নম্বর বস্তুর 1 নম্বর বস্তু কর্তৃক 2 নম্বর বস্তুকে যে বলে টানতেছে সেই বলটা। এইটা কতটুকু হচ্ছে? জি ইন্টু, আর কথা বলে না, প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর এদের মধ্যবর্তী দূরত্ব আর উপর স্কয়ার। এবার তুমি আমাকে বলো এফ অফ দ্বিতীয় বস্তু টানবে, কাকে টানবে? 1 নম্বর বস্তুকে। এটা কতটুকু হচ্ছে? জি ইন্টু m2 ইন্টু m1 ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব আর উপরে স্কয়ার। তুমি কি বুঝতে পারতেছো এখানে আমাদের f1 2 ইজ ইকুয়াল টু f2 1। আরে ভাই দুটো বল তো সমান, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এদের আকর্ষণ বল সমান এবং পরস্পর কেমন বলতো ভাই? আরে এই টানতেছে একে কোন দিকে? ওর নিজের দিকে টানতেছে, এই টানতেছে একে, আয় তুই আমার কাছে আয়। আবার এই টানতেছে একে যে তুমি আমার দিকে আসো, আয়। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম এইটা হচ্ছে আমাদের এফ অফ 1 2, এইটা হচ্ছে আমাদের এফ অফ 2 1। যেহেতু পরস্পর সমান এবং পরস্পর কেমন দিকে? বিপরীত দিকে। যার ফলে সামনেটা কী দেওয়া লাগে বলো তো? মাইনাস। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম এখানে যে ঘটনা ঘটবে, এখানে এফ অফ 1 2 আর এফ অফ 2 1 পরস্পর সমান, বাট কেমন দিকে বলো তো? বিপরীত দিকে। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম
মহাকর্ষ বল, দুটো বস্তু কণার মাঝে মহাকর্ষ বল পরস্পর সমান হবে, আবার কেমন দিকে বলো তো? বিপরীত দিকে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে। আচ্ছা বলো, তোমরা একটু মাথা ঠান্ডা করে বলো, পৃথিবীর যদি কথা বলি, পৃথিবী কিন্তু একটা আপেলকে টানে। আমি যদি পৃথিবীর উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিই, পৃথিবীর কোন দিকে পড়ে ভাই? তুমি যে একটু আগে বললা এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে সমান বলে টানে। তার মানে এই মার্কারটা পৃথিবীকে যে বলে টানতেছে, এই মার্কারকে আবার পৃথিবী সেই বলে টানতেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, দুটো বল সমান হওয়ার পরেও কেন মার্কার পৃথিবীর দিকে যাচ্ছে, পৃথিবী কেন মার্কার দিকে যাচ্ছে না? একটু পর সেটা, এখন না, এই সব জটিল জটিল বিষয়গুলো আমরা সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন দেবো একটু পর, সেটা আস্তে আস্তে আসতে দাও। বাট তোমরা আমাকে বলো যেটা একটু পর, তোমরা এখন আমাকে বলো যেটা বুঝতে পারছো কিনা। তোমরা আর কয়েকটা ধরনের উঠাই নিবা, তোমরা একটু লিখে নিবা, সুন্দরভাবে লিখে নিবা। আচ্ছা তোমরা একটু কথা বলো, আমাকে মাথা ঠান্ডা করে বলো। তাহলে আমি এখানে বিন্দু ভর বুঝতে পারছি, সেন্ট্রাল ফোর্স হওয়া লাগবে, আকর্ষণধর্মী হতে হবে, মাধ্যমের উপর ডিপেন্ড করবে না, তারপর বলতে পরস্পর সমান এবং বিপরীত হবে। তারপর একটু লিখবা যে একটু তোমরা আমাকে বলো, এবার একটু বলো আর কয়েকটা আমরা বৈশিষ্ট্য দেখে নিব যাতে পরে আমাদের সুবিধা হয়। এইখানে একটু উপরে লিখলাম, হ্যাঁ একটু বলো। আচ্ছা বলো তো, এই বলটা কখন আমাদের সিগনিফিক্যান্ট আকার ধারণ করবে? এই বলটা, ওই বলটা যে এফ আছে আমাদের, এই এফটা কখন সিগনিফিক্যান্ট আকার ধারণ করবে? কথা বুঝো না? হ্যাঁ, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে একটা মানে মান দেখা যাবে যে হ্যাঁ একটা মান আছে, এরকম একটা মান। সিগনিফিক্যান্ট মানে কি জানো? শোনো, আমি কথা বলি, শোনো। সাপোজ আমার কাছে 5 টাকা আছে, 5 টাকা সিগনিফিক্যান্ট না। যদি বলা হয় যে 500 টাকা আছে, তাহলে ওটা সিগনিফিক্যান্ট। আমার কাছে 50 পয়সা আছে, সিগনিফিক্যান্ট। বাট আমার কাছে 1 টাকা আছে, এটা সিগনিফিক্যান্ট। আমার কাছে 50 পয়সা আছে, এটা সিগনিফিক্যান্ট না। 1 টাকা আছে আর সিগনিফিক্যান্ট, সামান্য সিগনিফিক্যান্ট। আমার কাছে 10 পয়সা আছে, বাট আমার কাছে 1 টাকা আছে, এটা সিগনিফিক্যান্ট। এখন তোমরা আমাকে বলো, আরমান এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো। আমি যদি বলি, তোমরা ব্যাপারটা বোঝো না মনে এখন কথা বলেন, এখানে দেখো না আরমান প্লিজ। আমি বললাম M1 এর মান 1 একক, M2 এর মান হচ্ছে 1 একক, আর এর মানও 1 একক। তখন আমাদের এফের মান কত আসে ভাই? এফ ইজিক্যালটা আসে আমাদের জি ইন্টু M1 M2 ডিভাইড বাই আর উপরে স্কোয়ার। আরে ভাই এম এর মান, M2 এর মান, আর এর মান তো 1 একক করে বসালে আমাদের আসে এফ ইজিক্যাল টু জি। তার মানে এফ সমান আসে আমাদের 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন। হাই হাই, এটা মানে বোঝো তুমি? আরে কথা বলে না রে, এটা মানে বোঝো? -11। ওরে আল্লাহ রে, 6.673 ডিভাইডেড বাই 1 দেওয়ার পর 1 2 3 4 5 6 7 8 9 10 11। হাই হাই, এটা কোনো মান আছে ভাই? কোনো মানই নেই। তার মানে তুমি স্পষ্ট বুঝতে পারলা যে দুটো বস্তুর মাঝে যখন ভরগুলো না, আমাদের দুটো বস্তুর ভর যখন আমাদের অনেক কম হবে, তখন তাদের মধ্যবর্তী বলটা কেমন হবে? কম হবে। আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমার ওজন সাপোজ, আমার ভর সাপোজ 70 কেজি, আমি একটু মিশাই দিই ওই পাশে। এই কথাটা বুঝতে হবে তোমাদের, না শুনলে এগলেন তোমরা আবার মানে এই ফিল নিতে পারবে না, ফিল পাবা না। ঠিক আছে, পড়া এক জিনিস আর ফিল না এক জিনিস। ফিল নিয়ে পড়াশোনা করা ফির আরেকটা জিনিস, দুটো আমরা একসঙ্গে করবো। এখন বলো আমাকে মাথা ঠান্ডা করে, সাপোজ প্রেম, আমার আর প্রেমের মাঝে টানটা বেশি হচ্ছে না কেন? দেখি তো কতটুকু টান আসে, দেখি না? শোনো, হ্যাঁ আমার আর প্রেমের মাঝে দেখি তো টান কতটুকু। তাহলে সাপোজ এই যে আমার আর প্রেমের মাঝে যে বলটা, সেটা হচ্ছে আমাদের এফ। তাহলে এফ ইজিক্যাল টু হবে আমাদের জি ইন্টু আমার ভর 70, প্রেমের ভর 50, আর মধ্যবর্তী ব্যবধান কত মিটার হবে ভাই? 100। কেমন? এটা 2 মিটার। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কত বলতো? এখানে 4, এই 2 এর উপর স্কোয়ার করলাম। তাহলে থাকে আমাদের এখান থেকে এফ ইজিক্যাল টু হচ্ছে আমাদের জি মানে 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 5 7 35, 350 ডিভাইড বাই এখানে 4। তুমি খেয়াল করছো ভাই এই মানটা কার কাছাকাছি? আরে ভাই আগেরটার মতোই কাছাকাছি না। এটা মান কত ভাই? এটা হচ্ছে সামান্য কিছু জিনিস। তার মানে অতিশয় নগণ্য তুমি বল পাচ্ছ। তার মানে এটা কি সিগনিফিক্যান্ট হচ্ছে? সিগনিফিক্যান্ট হচ্ছে না, ইনসিগনিফিক্যান্ট। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের বলের মানটা সিগনিফিক্যান্ট হবে কখন? যদি সামহাও আমাদের কথা বলেন, যদি সামহাও আমাদের এই মানটা কথা বলেন, আর এই মানটা অথবা এই মানটা কেমন হয়? হিউজ হয়। আরে এখন এরা বোঝে নাই, এরা নিশ্চয়ই অন্য কোথাও আছে। যদি আমি এই মানটা আর এই মানটা, দুটো বস্তুর মাঝে ভরের মানটা, সাপোজ সূর্য আর পৃথিবী যদি কথা বলি, ভাই সূর্যর ভর কত, পৃথিবীর ভর সেই হিউজ। তখন তুমি দেখবা এই যে -11 আছে না, এই 11 পর আউট হয়ে যাবে, তখন আসবে কি বলো তো এখানে প্লাস কিছু, তখন মানটা আমাদের সিগনিফিক্যান্ট হবে। তার মানে আমি একটা স্পষ্ট একটা বিষয় বুঝতে পারতেছি যে মহাকর্ষীয় যে বলটা আছে আমাদের, এই মহাকর্ষীয় বলটা আমাদের সিগনিফিক্যান্ট আকার ধারণ করবে কোথায়? আর কথা বলবে না, ভালোভাবে কথা বলো। হ্যাঁ বলো। তাহলে এখানে আমি বলবো এখানে সিগনিফিক্যান্ট আমাদের আকার ধারণ করবে কখন? কথা বলো, সিগনিফিক্যান্ট হবে কখন?
এইভাবে বলবা, এই যে হেভি ওয়েট বডি কেমন হলে, হেভি ওয়েট বডি যদি হয়, আমাদের বডি যদি আমাদের কেমন হয় ভাই, হেভি ওয়েট হয়, সেক্ষেত্রে আমাদের মানে হেভি বডিতে হেভি ওয়েট হলে তখন আমাদের একটা সিগনিফিকেন্ট আকার ধারণ করবে। আমরা লাস্ট আর একটা উদাহরণ দেখবো, সেটা হচ্ছে আমাদের, তোমরা একটু আমাকে বলো, এই যে ফোর্সটা আমরা পাচ্ছি, এটা ফোর্সটা কেমন, স্পর্শ করে ফোর্স নাকি উইথাউট এ কন্ট্যাক্ট? হ্যাঁ, উইথাউট আ কন্ট্যাক্ট। তো তোমরা এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবা একটা বেটার ফিল পাওয়ার জন্য, ঠিক আছে? তোমরা অনেকেই বলতে পারো যে ভাই আপনার ক্যামেরার মার্কার তো আকর্ষণ কাজ করতেছে। হ্যাঁ, আকর্ষণ করতেছে, বাট কেমন, ইনসিগনিফিকেন্ট। আরে ভাই ভর তো লেস, আর তুমি খেয়াল করছো মান কতটা পাইছিলাম? এরা কথা বলেন, আর সূত্র তো দিয়ে গেছে, এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। তোমরা বলবা যে ভাই তার মানে প্রত্যেকটা বস্তুকণা তো পরস্পরকে আকর্ষণ করে, তো আমি ও কেন আমার কাছে দৌড়িয়ে আসে না? আসে না কারণটা ওই যে তোমার যে ম্যাচ যে কম, নিজেকে ফোলাও, হ্যাঁ ফোলা নিয়ে ম্যাচ বাড়াও, তারপর দেখবা সিগনিফিকেন্ট আকার ধারণ করবে, ঠিক আছে? ওকে, তোমরা আগে উঠাই নাও সুন্দরভাবে। তাহলে একটা কয়টা প্রপার্টিস পাচ্ছি বলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পাচ্ছি। তো বিষয়গুলো যাতে আমরা একটু মাথায় রাখি ভাই। আমরা মোটামুটি অনেক কিছু বিষয় শিখে ফেলছি, এখন যে কাজগুলো করবো কয়েকটা এক্সাম্পল করবো আমরা। তো যেহেতু আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা শিখে ফেললাম, খুব নর্মাল একটা এক্সাম্পল, এটা তোমাদের নর্মালি ঢাবিতে তোমাদের বা আদার্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে বা নর্মাল ইউনিভার্সিটিতে এমসিকিউ আসবে। আমরা এমসিকিউর জন্য কিছু ব্যাপারগুলো দেখবো, তার সঙ্গে একটা হাই হুলেট একটা এমসিকিউ দেখবো 2 নম্বর এক্সাম্পলে। কি হুলেট? হাই হুলেট দেখবো তোমরা। হাই হুলেট বলতে সেই এক্সাম্পল, ঠিক আছে? তোমরা দেখবে এক জিনিস, বাট একটা হবে আর জিনিস, তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। আমি তোমাকে বললাম এভাবে, প্রথম এক্সাম্পলটা বললাম এভাবে, দুটি বস্তুকণার ভর 2 গুণ করা হলো। তাই দুটো বস্তুকণা থাকা লাগবে। দুটো বস্তুকণা ভর করা কত গুণ করা হয়েছে? দুটি বস্তুকণা ভর 2 গুণ করা হয়েছে, মানে প্রত্যেকটার দুটি বস্তুকণার এভাবে লিখে নিবা, দুটি বস্তুকণার প্রত্যেকের ভর, এই যে দুটি বস্তুকণার প্রত্যেকের ভর 2 গুণ করা হলো এবং তাদের মধ্যবর্তী ব্যবধান 1/4 করা হলে বর্তমান মহাকর্ষীয় বল কত হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তো এগুলো তোমরা ক্লাস 9 হয়তো বা করছিলা, তোমরা এটা সিকিউএ করছিলা, আর এখানে এসে আমরা এটা ফাটাকেষ্ট হয়ে গেছে আমাদের কাছে, এটা এমসিকিউ, ঠিক আছে? তো কীভাবে করছিলা তোমরা বলো তো? এই যে আমরা প্রথমে বললাম যে প্রথম অবস্থা বলটা হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি, তারপর কি প্রথম বস্তুর ভর ধরলাম m1, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে আমাদের m2, মধ্যবর্তী ব্যবধানটা আর স্কোয়ার বললাম। এবার পরিবর্তিত ক্ষেত্রে তুর্য যে বলটা, সেই বলটাকে আমি বললাম এফ ড্যাশ, তাহলে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইন্টু টু, ডিটেলসে লিখতেছি m1 এর জায়গায় কয় গুণ ভাই? 2 গুণ, তার মানে এই যে টোয়াইস m1, m2 এর জায়গায় টোয়াইস m2, মধ্যবর্তী ব্যবধান 1/4, তার মানে এই যে আর এর আগে ছিল আর এর 4/1 তার উপর কি বলতো স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের আসে যেটা, সেটা হচ্ছে আমাদের এফ ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইন্টু থাকলো m1 থাকলো m2 থাকলো, মধ্যবর্তী ব্যবধান আর এর উপর স্কোয়ার থাকলো। তাহলে এখানে কী কী ঘটনা ঘটছে বলো? 2 দুগুণে কত? 4, কথা বলি না প্লিজ। আর এখানে আমাদের দেখো 1/, কত ছিল ভাই? 4 উপর স্কোয়ার মানে 16। উল্টাই দিলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, এই পুরোটাকে উল্টাই দিলে 4 16 কত বলতো? 64। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এফ ড্যাশ ইজ ইকুয়াল টু হবে, এই পুরোটা মিলে ভাই কত না আগেরটা, তার মানে এফ ইন্টু কত বলতো? 64। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের এই ক্ষেত্রে, হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের মহাকর্ষীয় বল যেটা হবে সেটা হচ্ছে আমাদের পূর্বের তুলনায় 64 গুণ হবে। পূর্বের তুলনায় কত গুণ? 64 গুণ। পরীক্ষায় যদি এরকম ম্যাথ আসে, আশা করি তোমরা সুন্দরভাবে এমসিকিউগুলো অ্যান্সার করতে পারবো। আমরা আরেকটা ম্যাথ দেখবো, তো আগে তোমরা সুন্দরভাবে উঠাই নাও। আমরা পরের এক্সাম্পলটাতে চলে আসি, এক্সাম্পল নাম্বার 2। এটা দেখো তো এখানে কি বলতেছে? দুইটি অভিন্ন গোলাকার বল যাদের প্রত্যেকের ব্যাসার্ধ আর একই পদার্থ দিয়ে তৈরি হলে এদের মধ্যবর্তী মহাকর্ষীয় বল ও দূরত্বের সম্পর্ক নিচের কোনটি? ঠিক আছে, বলের মান বের করতে বলতো, আমরা সম্পর্ক নিচের কোনটি বলতেছি। তো আমাদের এখানে অপশন নাম্বার বেশ কয়েকটা দেওয়া ছিল। ক নাম্বার অপশনে দেওয়া থাকলো এপি ইজ প্রপোর্শনাল টু 1/r²। খ নাম্বার বললো এপি ইজ প্রপোর্শনাল টু কী বললো? 1/r³। গ নাম্বার বললো এপি ইজ প্রপোর্শনাল টু 1r⁴। ঘ নাম্বার বললো এপি ইজ প্রপোর্শনাল টু r⁴। বলো অ্যান্সার নিচের কোনটি? সেই কোশ্চেন, এটা একটা সেই অ্যান্সার করতে বলে কিটকেট খাওয়াবো, যাও কিটকেট খাওয়াবো, যাও অ্যান্সার করবা, কিটকেট খাবা, বাট লজিক দেখাইতে হবে। আবার তোমরা এক এক করে অ্যান্সার দিবা, যে কেউ ক খ গ ঘ, ওইটা হবে না, লজিক বলতে হবে। আরটা তোমাদের একটু ডায়াগ্রাম দিয়ে দিই। ডায়াগ্রামটা দেওয়া হয়নি, ডায়াগ্রামটা দিয়ে নিই। হ্যাঁ, ডায়াগ্রামটা হচ্ছে এইটা, সঞ্জিতা দেখো, এই যে খেয়াল করে দেখো, এইটা একটা, এইখান থেকে এটা আর,
এইখান থেকে এটা একটা আর, এই যে আর, বুঝলা কি ডায়াগ্রামটা কিন্তু এর মধ্যে এইটা গোলক বলে নাই, দুটো বল বলে নাই, সেই বল হচ্ছে এই দুটা ব্যাসার্ধ আর একই উপাদানের তৈরি, এরা এইভাবে অবস্থান করতেছে। সেক্ষেত্রে আমাদের আসলে এদের বল এবং তোমার দূরত্বের মাঝে সম্পর্কটা কোনটা হবে এটা আমাকে বের করতে হবে। দুইটি অভিন্ন গোলাকার বল যাদের প্রত্যেকের ব্যাসার্ধ অভিন্ন বলতে একই রকম মনে হচ্ছে, একই রকম এবং একই পদার্থ দিয়ে তৈরি, যে বলছে একই পদার্থ, বুঝতে পারছো? বলো তো কি কীভাবে করবো তোমরা, এটা কিভাবে করবা বলছি, কিন্তু অফার কিন্তু পাচ্ছ আজকে, বলো কেমন করবা? ক নম্বর? তোমরা বলবা তো ভাই আপনি তো একটু শিখাইলেন, যে শোনো কেন বলি, তোমরা শোনো কেন, এই শোনো কেন, আচ্ছা ঠিক আছে শোনো কেন, যেটা ক খ গ ঘ চারটেই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর দাঁড়াও না কেন বলি, তোমরা এইভাবে বলতেছো না যে আমাদের এটা মধ্যবর্তী ব্যবধান, আমরা জানি সেন্টার টু সেন্টার কাজ করবে, তাই সেন্টার থেকে সেন্টারের মধ্যবর্তী ব্যবধান কত? টুয়াইস আর। তাহলে আমি লিখবো এই যে এফ, প্রথম বস্তুর ভর যদি আমাদের এম হয়, দ্বিতীয় বস্তুর ভর যদি আমাদের M2 হয়, তাহলে এফ ইজ প্রশ্নটা হচ্ছে আমাদের 1/2 আর তারপর কত এস স্কোয়ার, তার মানে একবারে 4R স্কোয়ার, তার মানে এইটা আসে। এখন এটা আসলে তো অ্যান্সার এইটা হওয়া উচিত, কিন্তু অ্যান্সার তো প্রথমে এটা গলদ। এখন জয় বলতেছে ভাই এইটা হবে, এটাও গলদ, তাহলে অ্যান্সার কোনটা? হ্যাঁ এই যে আর পিছাচ্ছে এখন, হয় খ নতুবা ঘ, তাই তো দুইটার মাঝে একটা হবে ভাই। এবার আসি, শোনো প্লিজ, এবার তোমরা একটু খেয়াল করে দেখো আসলে কেন এটা হচ্ছে না। পরীক্ষাটা দিল তোমাদের, তোমরা আবেগে মারবা এইটা, বাট অ্যান্সারটা কিন্তু ভুল। কীভাবে ভুল জানো? শোনো, আগে বুঝতে হবে তো লজিকটা। তুমি খেয়াল করে দেখো, আমি এই কথাটা বলতে পারতাম যে আমাদের এপি ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইন্টু M1 M2 ডিভাইড বাই আর এর উপর স্কোয়ার। তুমি খেয়াল করছো এখানে ব্যাসার্ধ জানা আছে, ঠিক আছে, তাহলে মধ্যবর্তী ব্যবধান টুয়াইস আর, এটাও ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, টুয়াইস আর পাচ্ছি, আরে সেন্টার টু সেন্টার টুয়াইস আর। কিন্তু তুমি খেয়াল করে দেখো M1 কত আর M2 কত, কোশ্চেনে কি তোমার M1 দেওয়া আছে, বলা আছে একই উপাদানের তৈরি। তুমি এইখানে বিপদে পড়ে গেছো, তুমি M1 এর মান জানো না, M2 এর মান তুমি জানো না। তুমি যে কাজটা করছো, তুমি M1 এর ভর আর M2 এর ভর তুমি সমান ধরে নিয়ে কাজটা করছিলা, বাট ব্যাপারটা এরকমটা না। তাই তোমাকে যখন তুমি খেয়াল করবা যে ভর দেওয়া নাই কিন্তু দেওয়া আছে কি ব্যাসার্ধ, তখন তোমাকে যে কাজটা করতে হবে, আমরা জানি যে রো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের M ডিভাইড বাই ভি। আরে ভাই একই উপাদান মানে তার ঘনত্বটা সেম হবে, উপাদান তো সেম, তারপরে ঘনত্বটা কেমন সেম। আরে তাহলে এখান থেকে আমি বলবো এবার M ইজ ইকুয়াল টু হবে রো ইন্টু ভি। তাহলে আমি যদি এবার খেয়াল করে দেখি তো আমাদের রো কত, রো তো রোই, যে উপাদান হয় হোক, তুলছো ভি মানে গোলক 4/3 পাই আর কিউব। তাহলে আমি বলো প্রথম কারো যদি ভর বলি এটা M1, কথা বলো এটা M1 এটা M2, তাহলে আমি বুঝতে পারতেছি এটা হবে আমাদের জাস্ট R1 কিউব। আর M2 এর ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের রো ইন্টু 4/3 পাই, কথা বলো কিন্তু পাই R2 তার উপর কিউব। মানগুলো যদি বসাই আমি এবার এ পিস গোল্ড সব পাই গেছি, কিন্তু এবার প্যাকেজ পেয়ে গেছি, সম্পূর্ণ প্যাকেজ। জির জায়গায় জি বসাইলাম, M1 এর জায়গায় আমি বসাইলাম কত বলো তো ভাই, একটু বলো 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 বলো। হ্যাঁ 4/3, হ্যাঁ বলো 4/3 রো পাই আর বলো R1 তার উপর কিউব। আচ্ছা R1 মানে কি, এটা তো আর দুটোর ব্যাসার্ধ সমান, তার মানে আর উপর কিউব ইন্টু, কথা বলো আবার ওই একই জিনিস না, একই জিনিস মানে হচ্ছে আমাদের 4/3 রো পাই আর এর উপর কি বলতো কিউব, নিচে হচ্ছে আমাদের কত বলতো টুয়াইস আর, তারপর কি বলতো স্কোয়ার, আর মধ্যবর্তী ব্যবধান টুয়াইস আর। থাকে আমাদের যেটা এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইন্টু বলো 4/3, বলো 4/3 পাই, বলো 4/3 রো পাই তার উপর কি বলতো স্কোয়ার, কারণ এরকম দুইটা আছে, ইন্টু এখানে কি থাকে এবার আর কিউব, আর কিউব মানে হচ্ছে r⁶, আর নিচে হচ্ছে আমাদের 2 দুগুণে 4 আর এর উপর স্কোয়ার। তার মানে এখান থেকে আসে যেটা এফ ইজ ইকুয়াল টু হবে আমাদের, দেখো খেয়াল করে দেখো জি ইন্টু 4/3 রো পাই তার উপর স্কোয়ার, আর নিচে ভাগ হচ্ছে আমাদের কত, এখানে 4। আর এখানে যেটা পাচ্ছি আমি বেসিক্যালি সেটা থাকতেছে আমাদের এখান থেকে আর স্কোয়ার r⁶ কাটাকাটি করলে থাকে r⁴। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম এখানে আমাদের নর্মালি বোঝা যাচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু r⁴। তাহলে r⁴ কোথায় আছে ভাই, এই ঘ নম্বরে। এই তো শোনো, ঠিক শোনো প্লিজ আমার কথা, শোনো আমাকে বলতে দাও প্লিজ। একটা বিষয় মাথায় রাখবা,
জিনিস দেখে মনে হচ্ছে তোমার কাছে খুবই সিম্পল, হাই হাইটা তো বসাইলে অ্যান্সার হয়ে যাচ্ছে, মাথা রাখবা জিনিস দেখে মনে হচ্ছে সহজ, বাট আসলে বিষয়টা একটু ব্যাপারগুলো না আছে। আর তোমাকে ভাবতে হবে ফিজিক্সের ব্যাপারগুলো ভাবতে হবে ডিপ থেকে, একদম ডিপ কনসেপ্ট, ডিপ ম্যাথ, একদম মানে এক্সট্রা অর্ডিনারি একটা ম্যাথ। তো এই বিষয়গুলো তোমরা মাথা ঠান্ডা করে একটু বোঝা ট্রাই করবো। তার এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে আরমান? তো ওকে, তোমরা একটু উঠাই নাও। আমরা একটা এক্সাম্পল এখানে দেখি, এক্সাম্পল নাম্বার এটা হচ্ছে আমাদের 3, ঠিক আছে? তো দেখো তো 3 নম্বর এক্সাম্পলটা কী বলে। এখানে আমি একটা কাজ করলাম, এইখানে একটা বডিকে দিলাম, একটু ভালো করে দেখো, এখানে একটা বডি দিলাম, এই বডির যে ভরটা সেই ভরটাকে আমি বললাম এম, এই বডির দৈর্ঘ্য যেটা বললাম, এই দৈর্ঘ্য যেটা লেন্থ, এই লেন্থটাকে আমি বললাম এল। এখানে যে ঘটনাটা ঘটছে এবার, এইখানে 8টা বডি দেওয়া আছে, এখানে এই হিমেল, এখানে 8টা বডি দেওয়া আছে, এটার ভরটা হচ্ছে টোয়াইস এম, আর দৈর্ঘ্য যেটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে টোয়াইস এল, টোয়াইস এল, বুঝলা? আর বলা আছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব, এইটা হচ্ছে আমাদের এই যে সেন্টার থেকে সেন্টার, এই বডির সেন্টার, ওই বডির সেন্টারের মধ্যবর্তী ব্যবধান যেটা, সেটা হচ্ছে আমাদের এইটা এল ডিভাইডেড বাই 2, ধরে নাও, এটা ধরে নাও। এবার কোশ্চেন করতেছে, আমাদের কোশ্চেনটা এটা করতেছে যে আমাদের কোশ্চেনটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু হট, কি ইজ ইকুয়াল টু হট? এফ। পারবা না? বলো তো দেখি একটু, এটা একটু তোমাদের একদম হাই থট একদম এক্সাম্পল দিয়ে দিয়েছি যাতে তোমরা একটু মানে চিন্তা ভাবনার আর কি পরিসরটা খুলে যায় আর কি, এই আর কিছু না। বলো, বুঝি নেই? হ্যাঁ অবশ্যই আমরা জানি যে মহাকর্ষ বল কাজ করবে আমাদের সেন্টার টু সেন্টার, তাহলে এটার তো সেন্টার ঠিক আছে, বাট এটা তো সেন্টার হয়নি। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা যদি টোয়াইস এল, তাহলে এই অর্ধেকটা, কথা বলো এখানে টোয়াইস যদি এল হয় এটা, তাহলে এই যে অর্ধেকটা এইটা হচ্ছে আমাদের, এটা এল, এটা এল, এটাও আমাদের কি বলতো এল, তাহলে আমি পাচ্ছি টোয়াইস এল। তাহলে মধ্যবিন্দু কোনটা হবে, কেন্দ্র কোনটা হবে, এই বস্তুর এইখানে। আর মান যদি তাই হয়, তোমরা আমাকে এবার বল মাথা ঠান্ডা করে, আমাদের আসলে বল বের করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের, এই যে। তাহলে এখন তুমি আমাকে বলো এই ক্ষেত্রে আসলে আমি কেমনে কী করবো বলো? তাহলে আমাদের জানা আছে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইন্টু M1 M2 ডিভাইড বাই আর উপর স্কোয়ার। আমি M1 এর মান জানি, M2 এর মান জানি, জানি না কার মানটা, আর এর মান, আর এর মান বের করে নিলে আনসার শেষ। হ্যাঁ আচ্ছা, এই তো ধরে ফেলছো। তাহলে এটা কাজ করে ফেলো তো, আমাদের দরকার কিসের মান বলো তো, কিসের মান? আর এর মান। আর বলতে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আচ্ছা একটু বলো তো মাথা ঠান্ডা করে, এইটা যদি পুরোটা এল হয়, তাহলে অর্ধেকটা কত হবে? এই অর্ধেকটা L/2, এখানকার এই পুরোটা মিলে এল, এই অর্ধেকটা কত হবে? তাহলে এই অর্ধেকটা L/2। আর মান শোনো না, এটা আমাদের L/2, এটা আমাদের এইটা L/2, এই পুরোটাও আমাদের কি L/2, মানে একটু বড় হয়েছে, বাট তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি আমাকে বলো এই পুরো ট্রায়াঙ্গেলটা আমি এখানে নিয়ে আসি, পুরো ট্রায়াঙ্গেলটা এখানে নিয়ে আসলে আমাদের ঘটনাটা ঘটছে এরকমটা, এটাও L/2, এটাও কি ভাই L/2, তাহলে লাগবে অতিভুজটা, অতিভুজ ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ L/2 তারপর স্কোয়ার প্লাস L/2 তারপর আমাদের স্কোয়ার, আসে কত আমাদের আন্ডার রুট অফ, কত আসে আমাদের বলো 2 ইন্টু L স্কোয়ার ডিভাইড বাই 4। আরে L/2 স্কোয়ার কটা আছে? দুটো আছে, একবার লিখলাম এই যে 2 ইন্টু এইটা, তার মানে এখান থেকে আমাদের আসে কত আসে বলো তো, কাটাকাটি করলে 2 থাকে, বলো কি থাকে আমাদের L ডিভাইড বাই কি 2 √2। ক্লিয়ার তো নাকি? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখান থেকে আমাদের এফ ইজ ইকুয়াল টু আসবে, জি থাকলো M1 এর জায়গায় কি লিখবো এম, M2 জায়গায় টোয়াইস এম, আর নিচে আমাদের লিখবো আর এর জায়গায় হচ্ছে আমাদের L ডিভাইডেড বাই √2 তার উপর কী বলতো স্কোয়ার। এখান থেকে থাকে যেটা এই জি থাকলো, তারপর এখানে এম থাকতেছে, তারপর আরেকটা বলো এই যে জি এম স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের এখানে কি থাকে এল স্কোয়ার, এখানে গুণ থাকে কি থাকে বলো তো, 2টাকে বাইরে বের করে নিলাম এই যে 2, আর নিচে থাকে আমাদের কত বলো তো √2 উপর স্কোয়ার মানে কি শুধু 2, শুধু 2, তাহলে এখানে কি থাকে আমাদের 1 ডিভাইড বাই 2। আল্লাহ রে এইখানে আর মান, তাহলে এই পরের লাইনে আমি লিখতে পারবো, কি লিখতে পারবো, জি এম স্কোয়ার ডিভাইড বাই এল এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের 2 2 4, পেয়ে গেছি। বুঝতে পারছো? তো এই বিষয়গুলো তোমরা একটু মাথা রাখতে পারো হালকা করে, এত বেশি চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট হালকা করে তোমরা একটু মাথা রাখবা। হ্যাঁ সহজ, বাট তোমাকে এই যে তুমি খেয়াল করছো, আমি যদি সেন্টার থেকে সেন্টারের ব্যাপারগুলো না বলতাম, কনসেপ্টগুলো না বলতাম, আমরা আসলে কি আমরা তখন পারতাম না, কিন্তু ওই মাথা খেলতো না আমাদের। হ্যাঁ এই তো ধরে, হ্যাঁ কি দিয়ে করতে
আরমান কিন্তু সুন্দর কথা বলছো, খারাপ কিছু বলে নাই কিন্তু, L/2 দিয়ে করতো, বুঝলা? তো আমাদের এইচএসসি পরীক্ষার জন্য এগুলেন অত বেশি ইম্পর্টেন্ট না, বাট তোমাদের এডমিশন টেস্টে যদি কোথাও অ্যাটেন্ড করো সেক্ষেত্রে তোমাদের এগুলেন কোশ্চেন হাইলাইট করলে এটা করবে। আমরা আরেকটা কনসেপ্ট শিখবো আর কি, নর্মাল কনসেপ্ট। তো এই কনসেপ্টটা হচ্ছে সুপারপজিশন অফ ফোর্স। এটা লিখবা, ইংলিশটা আগে লিখো তারপর মানেটা বলতেছি। সুপারপজিশন অফ ফোর্স। বাংলাটা হচ্ছে আমাদের, বলি তোমাদের এই যে অভ্যস্ত হয়ে নাও, বাংলাটা হচ্ছে আমাদের এই সুপারপজিশন মানে হচ্ছে উপরিপাতন। উপরিপাতন কার উপরিপাতন? বলের। এটাকে বাংলায় বলা হয় বলের উপরিপাতন। কথা বোঝে না। আমি এটা কেন লিখলাম জানো? এই সুপারপজিশন কথাটা আমরা তরঙ্গে গিয়ে আবার বলবো, যাতে আজকে বললে আর তরঙ্গে গিয়ে না বলতে হয়। বিষয়টা একটা আইডিয়া থাকে তোমাদের যে সুপারপজিশনটা এই জিনিস। কথা বুঝলে কি জয়? তো আমি তোমাদের একটু বলি, শোনো। এই কথা শোনো প্লিজ। সুপারপজিশন বা উপরিপাতন ব্যাপারটা কীরকম জিনিস সেটা একটু আমরা বলি। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখো তো, আমাদের সাপোজ এইখানে একটা বস্তু, একটা গ্রহ আছে, এই দেখো এখানে দেখো এটা গ্রহ, এটা সাপোজ পৃথিবীর এইখানে সাপোজ এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? পৃথিবীর এইখানে আমাদের আছে সূর্য, সাপোজ মনে করলাম এখানে সূর্য আছে, এইখানে আমাদের চাঁদের কথা বলো, একটা গ্রহ আছে, একটা গ্রহ আছে, একটা গ্রহ আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, গ্রহ আছে, আছে কি না? এখন তোমরা আমাকে বলো তো, এই পৃথিবী কি শুধুমাত্র একটা বস্তু দিকে বল দিয়ে ধাবিত হবে? পৃথিবীকে শুধুমাত্র কি এই গ্রহটাই আকর্ষণ করবে? অ্যান্সার হচ্ছে পৃথিবী একে আকর্ষণ করবে, একে আকর্ষণ করবে, একইভাবে এও আকর্ষণ করবে, এও টানাটানি করবে, এও টানাটানি করবে, এও করবে, এওটা করবে। এবং এখানে হ্যাঁ, এবং এরা এখানে শোনো কেন, আমি এই বস্তুর দিকে তাকাচ্ছি ভাই, শুধুমাত্র এই বস্তুর দিকে তাকাচ্ছি যে, এজন্য এই বস্তুকে নিয়ে কথা বলতেছি। এবং এখানে যদি 1 কোটি গ্রহ নক্ষত্র থাকে, তাহলে 1 কোটি গ্রহ নক্ষত্র এই বস্তুকে টানাটানি করবে, মানে এর উপর বল প্রযুক্ত করবে। তাহলে মাথা রাখবা, এই যে আমাদের এই নির্দিষ্ট কোনো বস্তুর উপর একাধিক বস্তুর যে বলের যে লব্ধিটা, এই লব্ধিটাই হচ্ছে আমাদের সুপারপজিশন অফ ফোর্স। আর ভাই একটা নির্দিষ্ট বস্তুর ওপর একাধিক বস্তুর যে বলের লব্ধি, এইটা হচ্ছে সুপারপজিশন অফ ফোর্স বা বলের উপরিপাতন নীতি। বাংলায় বলা হয় এটাকে বলের উপরিপাতন নীতি। মনে থাকবে তো নাকি? তাহলে সুপারপজিশনটা হচ্ছে কি একাধিক সিস্টেমের ইফেক্ট বা লব্ধিটা। কথা বলে না? তাহলে বলো, আমি যদি এটাকে বলি এটা হচ্ছে আমাদের 1 নম্বর বডি, 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, তাহলে বলো এটাকে আমি বললাম 0 নাম্বার। তাহলে বলো একটু মাথা ঠান্ডা করে বলো তো সূর্য, এফ অফ 0। এখন বলো এইটাকে বলি এফ নেট অফ 0। এফ নেট অফ 0 মানে কি? আরে এই বস্তুর উপর কি বল? লব্ধি বল। তাহলে এই বস্তুর নাম কি? 0। এফ নেট 0 ইজ ইকুয়াল টু হবে আমাদের ভেক্টর আকারে দিলাম, বল তো একটা ভেক্টর রাশি, মানও আছে, দিকও আছে। কি লিখবো আমি? বলো এফ অফ কোন বস্তুর বল? কে টানতেছে? কি লিখবো আমি? তাহলে 0 কর্তৃক বল, 0 লব্ধি বল, এটা হচ্ছে আমাদের কতটুকু হচ্ছে 0, তারপর কত 0 কত প্রথমে কত 1, এই যে 0 1 প্লাস এফ অফ 0 2 প্লাস এফ অফ 0 3 প্লাস ডট 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 জয়টা। এইটাকে বলা হয় আমাদের সুপারপজিশন অফ ফোর্স বা তোমার বলের উপরিপাতন নীতি। যদি এই বিষয়টা বুঝতে পারো তাহলে তোমরা একটা আমাকে কথা বলবা। সাপোজ আমাদের কাছে আমি একটা এক্সাম্পল দিব, তোমরা তার আগে সুন্দরভাবে উঠাই নাও। আমরা একটা এক্সাম্পল দেখবো। তো আমরা এটা এক্সাম্পল নাম্বার কত নাম্বার করতেছি? এটা 4 নাম্বার এক্সাম্পল করতেছি। দেখো প্লিজ। তো বল নিয়ে আমরা একটা এক্সাম্পল করে আজকে শেষ করবো ইনশাল্লাহ। তো একটু খেয়াল করে দেখো, বাদবাকি আমি আশা করবো বাদবাকিগুলো তোমরা পারবা ইনশাল্লাহ নিজেরাই। একটু দেখো তো জীবন, এইখানে একটা আমাদের গ্রহ আছে, এইখানে একটা গ্রহ আছে, এইখানে একটা গ্রহ আছে। অ্যানিমেল প্লিজ। এইখানে বলতেছে, এখানে যে ঘটনা ঘটছে আর কি, এখানে যেটা বলতেছে, এই গ্রহের ভর m, এই গ্রহের ভর m, এই গ্রহের ভর হচ্ছে আমাদের টুয়াইস m। এটা m টুয়াইস m। ভিন্ন কিছু দিব নাকি সবগুলো নেম করে দিব? থাক টুয়াইস m দেই না থাক, সমস্যা নাই, এটা দিলেই হয়। এখন যেটা বলতেছে, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এটা a, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এটাও a, এখান থেকে দূরত্বটা আমাদের a। তার মানে তিনটে গ্রহ কি তৈরি করছে ভাই? একটা সমবাহু ত্রিভুজের মতো কাঠামো তৈরি করছে, এবং তারা কাঠামো তৈরি করে সেই সমবাহু ত্রিভুজের ওই ত্রিভুজের 3টে কৌণিক অবস্থান করতেছে। এবং তোমাকে এবার বলতেছে
যে আমাদের এবার বললো এভাবে যে বলো তো এই টুয়াইস এম বডির এভাবে বললাম যে কোশ্চেনটা হচ্ছে আমাদের, দেখো খেয়াল করতে, কোশ্চেন বলতেছে টুয়াইস এম ও এম এর বল কত, লব্ধি বল নির্ণয় করো। লব্ধি বল কত, লব্ধি বল কত। আমি বলে কথা বললাম না, কারণটা হচ্ছে এখানে আসলে একটা বল কাজ করতেছে না, বল কয়টা কাজ করতেছে, দুইটা। এই টুয়াইস এমকে কে কে টানে, কয়টা টানতেছে, একটা টানতেছে শুধু কি তোমাদের বলছিলাম যে সুপার পজিশন মানে হচ্ছে পুরো পৃথিবীটা তোমার অবস্থান করতেছে শূন্যের উপর। শূন্যের উপর কেমন অবস্থান করতেছে, কেউ না কেউ কাউকে না কাউকে টানতেছে, টেনে টেনে সাম্যাবস্থা ভারসাম্য করে ফেলছে। বুঝলা ইমরান? এখন তুমি আমাকে বলো যদি তাই হয় তাহলে টুয়াইস এমকে কথা বলো, টুয়াইস এমকে টানবে কে, অবশ্যই এটা বল পাবে। আবার এই টুয়াইস এমকে টানবে কোন এম, এই এম, তাহলে বল পাবে টুয়াইস এম কয়টা, দুইটা। তাহলে টুয়াইস এমের জন্য দুটো বল পাওয়া যাবে। ঠিক একইভাবে যদি আমি এই এম অথবা এই এম, দুটো তো একই জিনিস, তাহলে আমি যদি এইটার ক্ষেত্রে কথা বলি বা এইটার ক্ষেত্রে কথা বলি, এই টুয়াইস এমকে টানবে আবার এ, আবার এই মানে এই এমকে টানবে এ, আবার এই এমকে টানবে কে বলো তো আবার এ। তো আমরা প্রথমে চলে আসি টুয়াইস এমের ক্ষেত্রে, দেখি তো টুয়াইস এমের ক্ষেত্রে কী আসে আমাদের। বলো টুয়াইস এমের ক্ষেত্রে বল কতটুকু হবে, আমি এটা বের করতে চাচ্ছি, এইটা আমাদের কতটুকু হবে, এই কেমনে বের করো বলো। টুয়াইস এমের ক্ষেত্রে বল কতটুকু হবে, এই বডির ক্ষেত্রে বল কতটুকু হবে বলো ইমরান, কী করবা? তাহলে এখানে বল কয়টা পাচ্ছি, আল্লাহ কথা বলে না। টুয়াইস এমের ক্ষেত্রে এই পাশে একটা পাচ্ছি যাকে আমি বললাম F1, এ পাশে একটা পাচ্ছি যাকে আমি বললাম F2। তাহলে তুমি আমাকে বলো F1 আর F2 লব্ধিটাও আমাদের, তাহলে তুমি আমাকে বলো এই কোণটা তাহলে কত হবে, প্রত্যেকটা বাহু সমান, তার মানে এই কোণটা হচ্ছে আমাদের 60। তার মানে এই যে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 60। আর এ সামুদ্রিকের লব্ধি, সামুদ্রিকের সূত্র আমরা করি নাই ভেক্টর যোগের। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো F1টা কতটুকু আসে, বলো F1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, F1 ইজ ইকুয়াল টু কত আসতেছে, জি ইন্টু M1 এর জায়গায় কত লিখবো ভাই, টুয়াইস এম, ইন্টু M2 জায়গায় লিখবো এম, ডিভাইড বাই মধ্যবর্তী ব্যবধান কত, এ, তার উপর স্কোয়ার। ঠিক একইভাবে যদি আমি বলি এবার তুর্য যে আমাদের F2 ইজ ইকুয়াল টু কতটুকু হবে, F2 মানে এইটা থেকে এইটা, এবং F2 দেখো তুমি ওইটাই আসতেছে, কারণটা কি, মধ্যবর্তী দূরত্ব তাই। আবার দুইটা বস্তু, একটা টুয়াইস এম একটা কত এম, তার মানে আমি বুঝতে পারতেছি F2 ইজ ইকুয়াল টু যেটা হবে, একটু সাজা লিখি, এটা সাজা লিখলি, সাজা লিখলে কত আসবে, জি ইন্টু এম এর উপর স্কোয়ার, কথা বলো কেন, জি ইন্টু এম এর উপর স্কোয়ার ডিভাইড বাই এর উপর স্কোয়ার ইন্টু কত বলো তো 2। তাহলে এইটা হচ্ছে F2 এর মান, অথবা এটা কিসের মান ভাই, F1 এর মান। মনে করলাম F2 F1, এইটা হচ্ছে আমাদের F, আর এইটা হচ্ছে আমাদের F নেট, কি নেট, F নেট। তাহলে এবার তুমি আমাকে বলো অতএব আমাদের F নেট ভেক্টর আকারে দিবা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের F1 প্লাস F2। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো F নেটের যে মানটা হবে সে মানটা হবে আমাদের আন্ডার রুট অফ দুটো ভেক্টরের যোগের লব্ধির মান বের করতেছি। তাহলে কতটুকু আসতেছে, F1 স্কোয়ার মানে একবারে F এর উপর স্কোয়ার, F2 স্কোয়ার মানে F এর উপর স্কোয়ার তুর্য, প্লাস 2 ইন্টু F1 মানে F, F2 মানে F, cos ইন্টু আলফা, আলফা বলতে 60। তাহলে এখান থেকে cos 60 মান আসে আমাদের হাফ, এই টু ক্যান্সেল আউট, তখন এখানে থাকে আন্ডার রুট অফ F1 F1 স্কোয়ার হচ্ছে আমাদের 2F1 স্কোয়ার, আর একটা F মিলে হচ্ছে F স্কোয়ার, তাহলে 3F স্কোয়ার। তাহলে এখান থেকে থাকে √3 ইন্টু হচ্ছে আমাদের F, এইটা হচ্ছে আমাদের F নেট। এবং তুমি চাইলে এখান থেকে আসলে F নেটের মানটাও বের করতে পারবা। তুমি আমাকে বলো এখান থেকে F নেটের যে মানটা আসে সে মানটা কতটুকু হবে ভাই, √3 ইন্টু F, এর মান কতটুকু তুর্য আমরা বের করে রাখছি ভাই রেডিমেড করে, কতটুকু সেটা বলো। এই যে 2 ইন্টু 2টা আগে লিখলাম, 2 ইন্টু জি এম স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আসে F নেট ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের 2√3 ইন্টু জি এম স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। কত সুন্দর সুন্দর জিনিস। আচ্ছা একইভাবে তোমরা আমাকে বলো, একইভাবে অজয় বুঝতে পারছো তো নাকি ভাই, এখন তুমি আমাকে বলো একইভাবে যদি আমরা বের করতে চাই এবার কার ক্ষেত্রে ভাই, এই এম নতুবা এম, ইচ্ছে যেটা সেটাই তো হতে পারে, সমস্যা তো নাই, কারণ দূরত্ব যা আবার তোমার ভরটাও সেম। তাহলে বলো যে কোনো দুটোর মাঝে একটা প্রেম, বলো তো ভাই। তাহলে এবার এম এর ক্ষেত্রে বলো, এবার এম এর ক্ষেত্রে কী কী আসতেছে, কোনটা কোনটা নিবা, কোন এমটাকে নিবা, এইটাকে নাকি এইটাকে, এটা নিলেই তো হয়। আমি এটাকে নিলাম, এটাকে নিলে এইখানে একটা পাচ্ছি যে লাল মার্কার দ্বারা অঙ্কন করতেছি, সেটা হচ্ছে এম দ্বারা, আর কালোটা যেটা সেটা হচ্ছে তোমার এই যে টুয়াইস এমটা। তাহলে এইটা একটা, তাহলে এটাকে আমি বললাম F1, আচ্ছা ধরলাম এটা F1 না, এটা হচ্ছে আমাদের F কত 3, আর এটা হচ্ছে আমাদের F4 ধরলাম না, সমস্যা তো নাই। মধ্যবর্তী কোণ কত আবার এখানে ভাই, 60 সমবাহু ত্রিভুজ। তাহলে বলো এবার F3 কতটুকু আসে আমাদের, F3 মানে কতটুকু হবে,
F3 মানে এই বলটা, তাহলে কতটুকু আসে আমাদের জি ইন্টু প্রথম এম তো ওইটা, দ্বিতীয় এম মানে টোয়াইস এম, F3 ক্ষেত্রে এম ইন্টু কত টোয়াইস এম, তাহলে ডিভাইডেড বাই এর উপর স্কোয়ার থাকে আমাদের এখান থেকে F3 ইজগুয়াল টু হচ্ছে আমাদের কতটুকু বলো তো, জি এম স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ইন্টু কত ভাই 2, আমি পাইছি F3টা। এবার একইভাবে আমি বলবো আর মান F4 ইজগুয়াল টু, F4 মানে এবার এইটা মানে এবার এটার মানও ভর এম, এটারও ভরও এম, তাহলে এই যে জি ইন্টু এম ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব এর উপর স্কোয়ার, তার মানে আসে যেটা সেটা হচ্ছে আমাদের F4 ইজগুয়াল টু আসতেছে আমাদের জি এম স্কোয়ার ডিভাইড বাই এর উপর স্কোয়ার, এই যে পাইছি। এখন বলো আমাকে এবার লব্ধি বের করতে হবে, কার লব্ধি বের করতে হবে ভাই? হ্যাঁ বলো বলো, এই যে প্রেম বলছে 3 এবং 4, তাহলে অতএব এফ অফ নেট, এবার এফ নেট ড্যাশ দিলাম ইজ ইকুয়াল টু হচ্ছে আর মান F3 প্লাস F4। ওমা কথা বলো না কেন? আর এইটা অংশটা হচ্ছে আমাদের টোয়াইস এম এর জন্য, আর এই পাশটা কত এম এর জন্য? শুধু এম এর জন্য, শুধু এম এর জন্য। তাহলে তোমরা আমাকে বলো এবার এফ নেট ড্যাশ ইজ ইকুয়াল টু হবে আমাদের এফ, কথা বলো একবার, বলো একবারে বলি, আন্ডার রুট হ্যাঁ F3 স্কোয়ার, বলো F3 স্কোয়ার প্লাস F4 স্কোয়ার প্লাস টোয়াইস F4 cos of 60, cos 60 কাটা এই 2 কাটা, ভাই তোমরা মান বসাইতে পারো না, করে দেওয়া লাগবে এগুলেন, লাগবে? তাহলে এই দেখো F3 মান আমরা এখানে পাইছি ভাই, চকচকা দেখা যাচ্ছে, কম নিতে পারবো না এগুলেন। F3 মান বসাই দিবা, F4 এর মান বসাই দিবা, কই F4 এই যে F4 এইটা, F3 এইটা, মানটান বসাই দিয়ে তোমরা ক্যালকুলেশন করে দেখবা যে আসলে আমাদের মানটা কত আসে। এই কনসেপ্টে চলে আসি, কনসেপ্ট আসবে দেখো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এইখানে তোমার একদম তোমার যে ভাবনা চিন্তা ভাবনা এটা একদম ওপেন হয়ে যাবে। আর মানে এইখানে একটা বস্তু আছে, আর এইখানে আমি আরেকটা বস্তুকে প্লট করে দিলাম, বড় সরো হয় কেন? এই বস্তুর সেন্টার হচ্ছে এইটা, দ্বিতীয় বস্তুর সেন্টার হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের M1 ভরের বস্তু, এটা হচ্ছে আমাদের M2 ভরের বস্তু। হ্যাঁ কনসেপ্টটা দিচ্ছি ভাই, কনসেপ্ট নাম নেই, কনসেপ্ট এখানে কিছু কোশ্চেন করা হবে, কোশ্চেন থ্রো করা হবে, তোমাকে অ্যান্সার করতে হবে, এবং এই কোশ্চেনের মাধ্যমে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, একদম তামা হয়ে যাবে, তামা বোঝো তো। আচ্ছা আমরা একটা কাজ করলাম, এই যে দুই বস্তুর যে মধ্যবর্তী ব্যবধান, সেন্টার টু সেন্টার মধ্যবর্তী ব্যবধান, এইটাকে আমরা বললাম আর। তো আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটা বলতেছে, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে বলতেছে তোমরা জাস্টিফাই করবা, এখানে আমাদের f of 1 2 1 নম্বর বডি, 2 নম্বর বডি, f of 1 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের f of 2 1, এটার পরস্পর সমান কিনা 1 নম্বর, এটা মান শুধুমাত্র দেই। 2 নম্বরটা বলি আমরা এভাবে যে আমাদের f নেট ইজ ইকুয়াল টু 0 কিনা। 3 নম্বর আমরা এটাকে এভাবে বলি যে আমাদের a of 2 1 আর a of 1 2 এইটা পরস্পর সমান কিনা, ত্বরণ শুধুমাত্র মান দিয়ে দেই যাতে পরে সুবিধা হয়। তারপর আমরা আরেকটা বললাম যে আমাদের V1 আর V2 হচ্ছে আমাদের সমান কিনা, আর 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 কিছু লাগবে না, এই কটা বলতে পারলেই যথেষ্ট। বলো আর মান বুঝলা কি কি বলছি? এখানে কয়টা বস্তু আছে ভাই? দুটো বস্তু কোন আছে? দুটো বস্তু বলতে দুটো গ্রহ ধরলাম, কারণ আমরা মহাকর্ষ নিয়ে আলোচনা করতেছি। আর এটা সূর্য, এটা হচ্ছে আমাদের অন্য একটা গ্রহ, হতেই পারে, ধরলাম না ভাই, ধরলাম না যে একটা দুটো গ্রহ ধরলাম। তো বলতেছে এই দুটো গ্রহের, দেখো প্রথম গ্রহ যখন দ্বিতীয় গ্রহকে আকর্ষণ করবে এবং দ্বিতীয় গ্রহ যখন প্রথম গ্রহকে আকর্ষণ করবে, তখন আকর্ষণ বলের মানটা সমান হবে কিনা, মান নিয়ে হিসাব করতেছি, সমান হবে কিনা, সমান মানে এটা সত্য কিনা। দ্বিতীয়টা আমাদের এফ নেট শূন্য কিনা, মানে মোট বল এটা শূন্য কিনা। তারপর 3 নম্বরে বলতেছে ত্বরণটা আমাদের প্রথম বস্তু ত্বরণ এবং দ্বিতীয় বস্তু ত্বরণ সমান হবে কিনা। 4 নম্বরে বলতেছে প্রথম বস্তুর বেগ দ্বিতীয় বস্তুর বেগ সমান হবে কিনা, জাস্টিফাই করতে হবে। মানে তোমার একদম পুরো কনসেপ্ট ভিউ তোমাকে চেঞ্জ করে দিবে ভাই, এই বিষয়গুলো তুমি যদি বুঝতে পারো। তো এখন তুমি আমাকে বলো যে প্রথমটা আমাদের সঠিক কিনা। ইমরান একটু বলো তো একটু আমাকে, প্রথমটা তুমি একটু খেয়াল করে দেখো না, কেন খেয়াল করে দেখো। আমি এটা কাজ করলাম, এটা হচ্ছে আমাদের 1 নম্বর বস্তু, এটা হচ্ছে 2 নম্বর বস্তু, তাই না? কথা বলে না, 1 নম্বর বস্তুকে ধরলাম ছোটো এম, আর 2 নম্বর বস্তুকে ধরলাম আমি এটা ক্যাপিটাল এম। একটু ডিফারেন্ট কিছু দিয়ে দিই যাতে করে একটু সুন্দর লাগে। এখন বলো তুমি আমাকে বলো প্রথমটা আমাদের ঠিক আছে কিনা। এফ অফ 1 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, বলো জি ইন্টু M1 মানে এই যে ক্যাপিটাল এম স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ডিভাইড বাই মধ্যবর্তী ব্যবধান আর উপর স্কোয়ার। আর একইভাবে এফ অফ 2 1 যদি আমি বলি, সেক্ষেত্রে আমাদের জি ইন্টু এবার কি প্রথম বস্তুর ভর মানে ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইড বাই আর উপর স্কোয়ার। হ্যাঁ, তার মানে আমি স্পষ্ট এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের এখান থেকে এফ অফ 1 2 আর এফ অফ 2 1 আলটিমেটলি আসলে আমাদের সমান। এবং আমরা যে বিষয়টা খেয়াল করলাম সেটা হচ্ছে আমাদের এরা তো পরস্পর সমান, তার সঙ্গে পরস্পর কেমন দিকে, বিপরীত দিকে। যদি ভেক্টর আকারে দিতাম
ওকে, এবার তাহলে আমি প্রথমটা কিন্তু এখানে আমি এটা একুরেট পাচ্ছি, সঠিক পাচ্ছি। এবার 2 নাম্বারটা দেখো তো ঠিক আছে কিনা, এইটা সঠিক আছে কিনা, 2 নাম্বারটা সঠিক আছে কিনা। 2 নাম্বারটা বলতেছে এফ নেটটা শূন্য হবে কিনা। আচ্ছা আমরা একটা কাজ করি, দুটো বস্তু যেহেতু মান সমান, তাহলে এফ নেট আমাকে শূন্য মানে দিতে হবে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এদের যেহেতু মান সমান, আবার এর দিকটা কেমন দিকে, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে একটা বেটার ওয়েটা ছিল, এখানে ভেক্টর আকারে দেওয়া। কি আকারে দেওয়া? ভেক্টর। তাহলে আমাদের স্পষ্ট বুঝতে পারতেছি এফ নেট ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি তুলছ, এফ অফ 1 2 ভেক্টর প্লাস এফ অফ 2 1 ভেক্টর। তাহলে এখন এফ অফ 1 2 মান কত ভাই? এফ অফ 1 2 মান হচ্ছে আমাদের জি ইন্টু স্মল এম ক্যাপিটাল এম ডিভাইড বাই আর উপরে স্কোয়ার। এটার মানও ওইটা, জি ইন্টু স্মল এম ক্যাপিটাল এম ডিভাইড বাই আর উপরে স্কোয়ার। দিক যেহেতু পরস্পর বিপরীত দিকে 180 ডিগ্রি বরাবর, এটা কাজ করতেছে এইদিকে, এটা কাজ করতেছে কোন দিকে ভাই? এইদিকে। বিপরীত দিকে হওয়ার ফলে সামনে মাইনাস, অ্যান্সার আসছে কত বলতো? 0। তার মানে 2 নম্বর যেটা বলছি এটা কিন্তু আমাদের সঠিক। 3 নম্বর বললাম তোমাকে, এবার মাথা ঠান্ডা করে বোঝো কিন্তু। 3 নম্বর বলছি এটার যে প্রথমটার ত্বরণ আর দ্বিতীয়টার ত্বরণ আমাদের সমান হবে কিনা। এইটাই হচ্ছে আমাদের, এইটাই আমাদের চোখ খুলে দিবে, এইটাই আমাদের চোখ খুলে দিবে, এইটাই চোখ খুলে দিবে। বলো এবার চোখকে আমরা খুলে দেয়, খুলে গেছে। আসি আমরা প্রথমেই চলে আসি ত্বরণটা দেখি আমরা। এই বলো ভালো করে বলো, ত্বরণ অফ 1 2 এইটা আমাদের কত একটু বের করতে চাচ্ছি, আর ত্বরণ অফ 2 1 এটা কত আমরা এটা বের করতে চাচ্ছি। আচ্ছা ত্বরণ কেমনি বের করা যায় বলো? আমাদের জানা আছে তো, একটু জায়গাটা কম হয়ে যাচ্ছে, আমি একটা হোয়াইট বোর্ড আরেকটা নিয়ে আসবো এখানে তোমাদের। হ্যাঁ এটা তো আমরা বুঝলাম, হোয়াইট বোর্ড আরেকটা নিয়ে আসা লাগবে, ওই যে তোমার ওই পাশে লাগাই দিব। দেখো সিরিয়াস কথা, সামনের দিনে নিয়ে আসবো। এখন তোমরা আমাকে একটু বলো প্লিজ, তোমরা আমাকে বলো, আমরা 3 নাম্বারটা জাস্টিফাই করতে চাচ্ছি। আচ্ছা আমাদের জানা আছে না এফ সমান হচ্ছে আমাদের এম ইন্টু এ, তাহলে এখান থেকে এ সমান আসবে আমাদের এফ ডিভাইড বাই এম। তাহলে আমি আসি তো প্রথমে এ অফ 1 2 ইজ ইকুয়াল টু হবে আমাদের এফ ডিভাইডেড বাই এফ অফ 1 2 ডিভাইডেড বাই কথা বলেন না এম অফ 1। আরে 1 নাম্বার বডি ত্বরণ বের করতেছি, তাহলে দেখি তো এবার কত আসে এবার বলো। এফ অফ 1 2 মানে আমি তো একটু আগে বের করে রাখলাম, এই যে 1 2 মানে এইটা মানে জি ইন্টু স্মল এম ইন্টু কি এম ক্যাপিটাল এম ডিভাইড বাই M1। M1 মানে কি এম? স্মল এম। আরে প্রথমটা স্মল এম, এম কাটে, আটা কি ছিল আমাদের? আটা কি ছিল? আর এর উপরে স্কোয়ার। এম কাটে থাকে আমাদের জি ইন্টু ক্যাপিটাল এম ডিভাইড বাই আর এর উপরে স্কোয়ার। দেখছো প্রথম বস্তু ত্বরণ। সিমিলারলি আমাদের এ অফ 2 1 ইজ ইকুয়াল টু হবে আমাদের এফ অফ 2 1 ডিভাইড বাই M2। তাহলে এফ অফ 2 1 মানে এটা সমান, বল তো সমান ছিল, বল সমান মানে আমাদের জি ইন্টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ডিভাইড বাই এ বলো আর এর উপর স্কোয়ার ডিভাইড বাই M2 মানে ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম কাটে তখন থাকে আমাদের জি ইন্টু স্মল এম ডিভাইড বাই আর এর উপর স্কোয়ার। ভাবো কিছু, ভাবছো কিছু? যদি এমনটা হয়ে যায়, যদি এমনটা হয়, যদি আমাদের M1 এর মানটা অনেক অনেক ছোট হয় কার তুলনায়? M2 তুলনায়, তার মানে স্মল এম ইজ মাস লেস দেন অফ ক্যাপিটাল এম। দেন আমি সুন্দরভাবে বলতে পারবো যে ভাই আমাদের এখানে যে ঘটনাটা ঘটছে, এই যে ত্বরণটা কথা বলো না কেন, কোনটা ত্বরণ ভাই? এই তোর ত্বরণ, এর ত্বরণ, এটার মান অনেক ছোট। কিন্তু আমাদের এই যে প্রথমটার ক্ষেত্রে ত্বরণটা, এটার এম এর মান যেহেতু অনেক 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 বড়, যার ফলে আমাদের এইটার ত্বরণ অনেক বেশি হবে। তাহলে বলো এটা কোন বস্তুর ভাই ত্বরণ? এটা কোন বস্তুর? এটা প্রথমটার। আর এটা কোন বস্তুর? দ্বিতীয়। তাহলে বলো কোনটা হালকা বডি ছিল? হালকা বস্তু কোনটা? প্রথমটা। দ্বিতীয়টা ভারী, অনেক বড় ছিল। তাহলে বলো কোনটার ত্বরণটা বেশি? হ্যাঁ এই যে হালকাটার ত্বরণ বেশি আর ভারীটার ত্বরণ কম। কথা কি বুঝতে পারছো না? বোঝো নাই? শিওর না? বোঝো নাই এখনো? এখন তোমরা আমাকে একটা অ্যান্সার দাও তো ভাই ভালো করে। আমি একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ছেড়ে দিলাম, বস্তু কেন পৃথিবীর দিকে যাচ্ছে? আমরা তো জানি, একটু দাঁড়াও, আমি তো জানতেছি এখান থেকে একটা বিষয় তো বুঝতে পারতেছি যে ভাই এই মার্কার কর্তৃক পৃথিবীর আকর্ষণ বল আর পৃথিবী কর্তৃক মার্কারের আকর্ষণ বলটা কেমন হবে? সমান। কিন্তু কেন পৃথিবী মার্কারের দিকে আসতেছে না? কারণ একটাই কি, মার্কারের ত্বরণটা বেশি কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। যার পরে পৃথিবী না, কে আগাচ্ছে? মার্কার আগাচ্ছে। হ্যাঁ অবশ্যই, চতুর্দিকে ঘুরতেছে, সেন্টিপোটাল ফোর্স আছে এখানে, সেন্টিফিউগাল ফোর্স আছে, অনেক কিছু ব্যাপার। মানে বিষয়গুলো না একটু করে মাথায় আসতেছে কিনা সেটা আমাকে বলো। একটু জয় এখানে একটু বলো, অজয় একটু বলো আমাকে। লাস্ট আমরা এইটাতে চলে আসি, এই প্রেম এখানে বলো, এইখানে বলো
V1 আর V2 আমাদের এটা কেমন, তাহলে এটা আমাদের কেমন নয়, সমান নয়। আচ্ছা লাস্টেরটা কি হচ্ছে আমাদের V1 আর V2 কি সমান? আমি স্পষ্ট বুঝতে পারলাম ত্বরণটা কার বেশি, প্রথম বডির, হালকা বডির ত্বরণ বেশি। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, তার মানে বেগটা কার বেশি হবে, প্রথমটার, আর দ্বিতীয়টার বেগটা। তাহলে স্পষ্ট বুঝতে পারতেছি এটা আমাদের রং। তো আশা করি তোমাদের এই যে কয়েকটা কথা বলাতে তোমাদের A to Z বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত থাকলো, আমরা অনেক কিছু শিখে ফেলছি, কিন্তু সামনে ক্লাসে সুন্দর সুন্দরভাবে আর নতুন নতুন করে সব কিছু শিখবো ইনশাল্লাহ।